সুপারহিরো আর আয়রন ম্যান সবাই আমার ডাই হার্ড ফ্যান। দুশ্মন আমায় দেখে ভয় পায়। আমি কাউকে পরোয়া করি না, সে মানুষ হোক বা ইভেল। সবাই আমাকে এক নামেই চেনে। আই অ্যাম দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড। মাই নেম ইজ ডেভিল। আই অ্যাম এ ডেভিল। আমার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। শুনেছি মরার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব গুছিয়ে নিতে হয়, যেমন পাপ আর পুণ্য। আমার জীবনে পুণ্য নেই, পাপের অভাব নেই। জানতে চান কে আমি আর কেন আজ আমি এখানে এই অবস্থায়? কেন আজ কেউ আমার পাশে নেই? চলুন আজ থেকে 1 বছর আগে থেকে ঘুরে আসি, যাকে বলা হয় ফ্ল্যাশব্যাক। আমি মামুন, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মা ভাই বোন কেউ নেই, আমি অনাথ। বাকিটা গল্পের সাথে থাকুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আজ অনেক দিন পর কলেজ যাচ্ছি। কলেজ যাই না ঠিক মতো, কখন কলেজে আসি কখন যাই মুডের উপর ডিপেন্ড করে। তো কলেজের গেট দিয়ে ঢুকছিলাম, ঠিক তখনই। এই ছেলে, তোর লজ্জা করে না? মেয়েদেরকে আজে বাজে মেসেজ করিস? তোর ঘরে কি মা বোন নেই? তুই কি ভেবেছিস কলেজে এরকম সাধু সেজে থাকিস আর বাইরে এরকম কাণ্ড করে বেড়াস? কেউ জানতেই পারবে না। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। কি আমার ভুল হচ্ছে? প্রশ্নই ওঠে না। আমার ভুল হওয়ার চান্স আমার নেই। কোথায়? শ্বশুর বাড়ি। কি যে বলেন, আমি তো বিয়েই করিনি। ওই, একদম ওভার স্মার্ট সাজার চেষ্টাই করবি না। যেখানেই নিয়ে যাবো সেখানেই যাবি। আচ্ছা চলেন। তারপর মেয়েটার পিছু পিছু মামুন হাঁটা শুরু করলো। মামুনের পিছু পিছু মামুনের বন্ধুরা আসতে নিল। মামুন হাতের ইশারায় বারণ করলো, কারণ কলেজের সবাই মামুনকে বোকা মনে করে, আর এটাই তো মামুন চায়। তারপর মেয়েটা মামুনকে কলেজের ক্যান্টিনে নিয়ে চলে এলো, আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে। আরে মেয়েটা তো নীলা, মামুনের সাথেই একই ক্লাসে পড়ে। সরি নীলা। আরে মামুন, তুই কেন সরি বলতেছস? এই যে এই আপু বলল। কি রে তানজিলা, ওকে ধরে আনছিস কেন? ও, মেয়েটার নাম তাহলে তানজিলা? মানে কি? এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে। এই যে চেক শার্ট। আরে গাধি, তোরে গাধি বললেও গাধির অপমান হবে। তোরে চেক শার্ট বলছে, তাই তুই যে কোনো চেক শার্ট পরা ছেলেকে ধরে আনবি? আগে ভালো করে দেখে তো নিবি, ইডিয়েট। আপু, আমি তো সরি বলে দিছি। এখন আমি কি যেতে পারি? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আরে মামুন, তুমি ওকে আপু কেন বলছো? আমরা তো সেম ক্লাস। সেম ক্লাস? আগে তো কখনো দেখিনি ওনাকে। দেখবে কিভাবে? তুমি তো ঠিক মতো ক্লাসই করো না। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে তানজিলা, নতুন ভর্তি হয়েছে কলেজে, 1 সপ্তাহ হয়েছে। আর তানজিলা, ও হচ্ছে মামুন, মিস্টার পারফেক্ট। ওর মতো ভালো ছেলে এই কলেজে তো বাদ, পুরো ঢাকা শহর খুঁজেও পাবি না। আমি ভালো ছেলে? আচ্ছা, আমি এখন আসি। সরি, আমি বুঝতেই পারিনি। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল হয়। তারপর মামুন ওখান থেকে চলে আসলো। তুই মামুনকে কিছু উল্টাপাল্টা বলিসনি তো? আসলে আমি সাধু বলিনি, দুইটা চড়ও মারছি। কি? এটা তুই ঠিক করিসনি। মামুনকে মেরেছিস, তাই ও কিছু বলেনি। অন্য কেউ হলে তোর যে কি অবস্থা করতো তুই ভাবতেও পারবি না। আমি সরি বললাম তো ওকে। তাও তুই কাজটা ঠিক করিসনি। চল ক্লাসে যাই। মেয়েটা খুব সুন্দর, যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। না, আমার এসব ভাবা মানায় না। আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চাই না। এসব ভাবতে ভাবতেই ক্লাসের সামনে এসে গেছে। যখনই ক্লাসে ঢুকতে যাবে তখনই পিছন থেকে মামুনকে কেউ টেনে কলেজের মাঠে নিয়ে এলো। কে নিয়ে এলো তা দেখার জন্য পিছনে তাকালো। পিছনে তাকাতেই মামুন অবাক। পিছনে ফিরে তাকাতেই মামুন যেটা ভেবেছিল সেটাই হলো। মামুনকে যে টেনে এনেছে সে আর কেউ নয়, সে হলো মেহেদি। মেহেদিকে তো আপনারা চেনেন না। দাঁড়ান বলছি, মেহেদি হচ্ছে বড়লোক বাপের বকাটে ছেলে।
কলেজে সবাই ওকে ভয় পায়, বড়লোক বাপের ছেলে, এই জন্য না, কারণ ওর বিরুদ্ধে কেউ কথা বলে তার ঠিকানা হয় হসপিটালে। বাবার টাকার পাওয়ার আছে, তাই পুলিশে কমপ্লেন করে লাভ নেই, তাই সবাই মুখ বুঝে তা সহ্য করে। আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু নীলা ওকে পাত্তাই দেয় না। নীলা মামুনের সাথে খুব ফ্রি, ভাই বোনের মতো। কিন্তু মেহেদির ভাবনা যে নীলা মামুনকে ভালোবাসে, তাই রোজকার মতো আজও মামুনের ক্লাস করা হবে না। কিরে, তোর অনেক তেল হয়েছে না? শরীরের চর্বি বেশি হইয়া গেছে। ভাই, আমি কি করলাম ভাই? তুই নীলার সাথে কথা বললি কেন? তোরে না বারণ করছিলাম নীলার সাথে কথা বলতে? ভাই, আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলি নাই। টাস, শালা কুত্তার বাচ্চা, তোরে বলছি কথা বলবি না, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কথা বলবি না। অন্যদিকে নীলার বান্ধবী এসব দেখে দৌড়ে ক্লাসে চলে গেল। নীলা, মেহেদি মামুন ভাইকে বেধড়ক পেটাচ্ছে মাঠে। কি? কিন্তু কেন? মামুন ভাই কি আজকে তোর সাথে কথা বলেছিল? হ্যাঁ, কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি। তুই তো জানিস মেহেদি ভাই কে। সে তো এটা মানবে না যে মানব ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে। দেখেছিস, তোর জন্য ছেলেটাকে আজ আবার মার খেতে হচ্ছে। কি? আমি আবার কি করলাম? তুই সকালে ওকে যদি ভুল করে না নিয়ে আসতি আমার কাছে, তাহলে ছেলেটা মার খেত না আজ। তোরা ঝগড়া করিস আগে, মামুন ভাইকে বাঁচা, নাহলে মেহেদি ওকে মেরেই ফেলবে আজ। তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো। কিন্তু ততক্ষণে অনেকের দেরি হয়ে গেছে। মামুনের অবস্থা একেবারে বেহাল। মামুনকে মাটিতে ফেলে সবাই ইচ্ছে মতো মেরেছে। মামুনের নাক মুখ দিয়ে পানির স্রোতের মতো রক্ত ঝরছে, তবু তাদের মামুনের প্রতি কোনো মায়াই হচ্ছে না। এটা দেখে তানজিলা মেহেদিকেই বলল, এই মেরে ফেলবি নাকি এই ছেলেটাকে? তোদের কি দয়া মায়া নাই? অকারণে একটা ছেলেকে মারছিস। মারছি একে, তোর এত জ্বলছে কেন? বলেই তানজিলা কষে একটা চর মারলো। তখন নীলা এসে মেহেদিকে একটা চর মারে আর বলে, এই, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। বিনা কারণে মামুন ভাইকে কেন কষ্ট দিস তোরা? আর যদি কখনো মামুন ভাইয়ের পেছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই চল, মামুন ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। থাক বোন, আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয়। এই বলে সেখান থেকে চলে এলো মামুন। কলেজের গেট থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। না, কেউ নেই। মামুন গিয়ে তার গাড়িতে উঠে বসলো। তখনই মাসুম বলল, ভাই, আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দিব। আপনি খালি বলেন ভাই। মাসুম, গাড়ি স্টার্ট দে। তারপর গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। মামুন একটা সিগারেট ধরালো। ভাই, আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন, তাহলে এখন কি? না রে, এখন না, রাতে। আজ রাতে ধামাকা হবে রে, জাস্ট ওয়েট। তারপর রাতে মামুন তার মেসে চলে এলো। মামুনকে দেখে হৃদয় বলে উঠল, কিরে, তোর এই অবস্থা কেন? আজ আবার মেহেদি তোকে মেরেছে? কেন সহ্য করিস এসব তুই? যদি জাস্ট 2 মিনিটের জন্য নিজের আগের ক্যারেক্টারে ফিরিস, ওর মতো 100 মেহেদি তোর পায়ে পড়ে যাবে। তবে কেন এত সহ্য করিস কষ্ট? মামুন মুচকি একটা হাসি দিল, যে হাসি লুকিয়ে আছে বিশাল রহস্য, যেটা হৃদয়ও জানে না। কেন মামুন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারপর বারান্দায় এসে দাঁড়ালো, এসে সিগারেট ধরালো। তারপর তখন হৃদয় মামুনের আশেপাশে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, কখন আর কাকে? আজ রাতে। কাকে? মামুন আর কিছু বলল না, মুচকি একটা হাসি দিয়ে আবারও সিগারেট টানতে শুরু করলো। হৃদয় আর কিছু জিজ্ঞাসা করলো না, কারণ ও জানে মামুনের নেশা উঠেছে, রক্তের নেশা। আর মামুনের যখন রক্তের নেশা ওঠে তখন মামুন সিগারেট খায়। ও জানে আজ আবার কারো রক্ত ঝরবে। অন্যদিকে তানজিলা ভাবছে, আমার জন্যই ওই নিরীহ ছেলেটা এমনভাবেই মার খেলো, কিন্তু ও কোনো প্রতিবাদই করলো না। কেন কেন অন্যায় সহ্য করলো? আর মেহেদি যখন আমাকে চড় মারলো, আমি ছেলেটার চোখে রাগ দেখতেই পাই। ওর চোখে যেন আগুন ঝরছিল, কিন্তু ও তাও প্রতিবাদও করলো না। কেন? না, কিছু বুঝতেই পারছে না। আবার হতেও পারে ও ওদের সাথে ঝামেলা করে পারবে না, এটা ও জানে। তাই শত রাগ হওয়ার পরও ও প্রতিবাদ করেনি। তাই হবে। যাক,
কাল কলেজ গিয়ে ওকে সরি বলে নিব, তাহলেই হবে। রাত 12:30 মেহেদি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়িতে ফিরছে। তখনই আচমকা ওর সামনে একটা জিপ এসে থামে, আর জিপ থেকে 4 জন লোক বের হয়। তারা আর কেউ নয় মাসুম, হৃদয়, মিরাজ আর মুন্না। মেহেদিকে ধরে জিপে তুলে নিয়ে যায়। মেহেদিকে কিছু একটা শুকিয়ে নেয়, অজ্ঞান করে। রাত 3:45 মেহেদির জ্ঞান ফিরে। সে আশেপাশে তাকায়, চারিদিকে শুধু ঘন জঙ্গল, আর কিছুই দেখতে পাচ্ছে না। পিছন থেকে একজন বলে, কিরে কেমন ফিল হচ্ছে? মেহেদি পিছন ফিরে তাকায়। একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট, হাতে পিস্তল। মেহেদি খুব ভয় পেয়ে যায়, আর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনার গলাটা কেমন চেনা চেনা লাগছে। আমি কি আপনাকে চিনি? আমি কে দেখবি? দেখ, কিন্তু চোখ বন্ধ করবি না। তারপর লোকটা তার হুডিটা খুলে ফেলল। আর মেহেদি লোকটার চেহারা দেখে অবাক হয়ে গেল। সে যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা, কারণ লোকটা আর কেউ নয়, সে হলো। মুখ থেকে হুডিটা সরাতেই মেহেদি যেন 440 ভোল্টের একটা শক খেল, কারণ লোকটা আর কেউ নয়, মামুন নিজেই। মামুন তুই? আর তোর সাথে পিস্তল? এটা কিভাবে সম্ভব? হুশ, কোনো কথা বলবি না, চুপ, একদম চুপ। আর শুধু আমি বলবো, আমি মামুন নই, আমি হলাম আব্দুল্লাহ, দ্য সিক্রেট ডেভিল, কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। যাকে সবাই চেনে, সবাই যাকে তার সম্পর্কে, কিন্তু সবাই জানে তার সম্পর্কে, কিন্তু শুধু তার নাম আর খারাপ কাজের জন্য কিন্তু আজ অবধি কেউ তাকে দেখেনি। কেউ জানে না মাফিয়া সম্রাট দেখতে কেমন। আর যাদের এই সৌভাগ্য হয়েছে তাদের কেউই বেছে নেই, আর সেই লিস্টে আজ তোর নামটা উঠে গেছে। আমাকে মাফ করে দিন প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আপনার সম্পর্কে না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলেছি। যদি আমার গায়ে হাত তোলার কারণে তোকে মারতাম, তাহলে কবেই তুই এই দুনিয়ায় ত্যাগ করতি। তুই একটা নিরীহ মেয়েকে জাস্ট টর্চার করিস, তাও আমি চুপ ছিলাম। কিন্তু আজ তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। মেয়েদের সম্মান করতে শিখিসনি তুই, এতে তোর কোনো দোষ নেই। তোর মা বাবা তোকে শিখায়নি, এটা তাদের দোষ। তবে তুই চিন্তা করিস না, আমি দুজনকেই শিক্ষা দেব। একজনকে শাস্তি দিয়ে আজ আমি তোকে শিক্ষা দেব। তোর মা বাবা তোকে যে শিক্ষা দিতে পারেনি, আমি সেই শিক্ষা দেব। তফাৎটা হলো, ওরা তোকে বকে শিক্ষা দিত, হারামি মেরে। ভাই প্লিজ, আমাকে প্রাণে মেরো না ভাই। আমাকে মাফ করে দেন ভাই প্লিজ। না, তোকে প্রাণে মারবো না। তোকে মেরে ফেললে তোর শাস্তি যে কম হয়ে যাবে, তোর যন্ত্রণা একবারে শেষ হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি তো তোকে তিলে তিলে করে মারবো। এই বলেই পিছন থেকে ছুরি বের করে ওর ডান হাতটা কেটে ফেলল। তুই প্রথম লোক যে আমাকে দেখার পরেও বেঁচে আছিস, তাই এমন কিছু করিস না যে তোকেও আমার সবার মতো মরতে হয়। তারপর ওকে ওর বাসার সামনে ফেলে দিয়ে এলো। সকালে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল, তখন কলিং বেলটা বেজে ওঠে। মামুন সিগারেটটা ফেলে দিল, গিয়ে দরজা খুলে যা দেখলো তা দেখে অবাক না হয়ে পারল না। দরজা খুলতেই মামুন অবাক হয়ে গেল। তানজিলা মামুনের সামনে দাঁড়িয়ে, কিন্তু ও মামুনের বাসার ঠিকানা পেল কোথায়? এই যে মিস্টার, কি ভাবছেন? তানজিলার ডাকে মামুনের ভাবনার সেট ঘটল। হ্যাঁ, না কিছু না। আপনি এখানে? আজ ভার্সিটি গেলে না, তাই আমি এলাম। না মানে শরীরটা ভালো না তাই। আপনি তো বেশ আজব লোক। কেন? আমি আবার কি করলাম? এই যে আপনার বাসায় প্রথম আসলাম, ভিতরে আসতেই বললেন না। আসলে এটা একটা ব্যাচেলার মেস, তাই কোনো মেয়ে মানুষ ভিতরে ঢুকলে লোকে খারাপ ভাববে। সেটা দরজা লক করলে, দরজা খোলা থাকলে সবাই দেখতে পাবে। আমরা ভিতরে বসেই গল্প করছি, কেউ খারাপ ভাববেই না। না মানে তবুও। আরে কি মানে করছেন? আমাকে একটা কথা বলেন, আপনার সব সময় এত ফাটি কেন? আচ্ছা আসুন ভিতরে। গুড। কি জন্য এসেছেন বলেন? আরে মেহমানকে চা কফি কিছু অফার করবেন না? মাফ করবেন, আমার ঘরে এসব নেই। ও ইটস ওকে, আমি এসেছিলাম আপনাকে সরি বলতে। কিসের সরি? আসলে কাল আমার জন্যই
তো এত ঝামেলা হলো, আমি যদি আপনাকে নীলার কাছে না নিয়ে যেতাম তাহলে আপনাকে মার খেতেই হতো না। না, এতে আপনার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ভাগ্যের। আপনি আমার ঠিকানা পেলেন কোথায়? নীলা বলেছে। নীলা নিজেও জানে না আমি কোথায় থাকি। আসলে আমি ওই দিন আপনাকেই ফলো করেছিলাম। আপনি এখন আসতে পারেন। যাচ্ছি। আপনার নাম্বারটা দেন। আমি ফোন চালাই না। খাটের উপর ওটার কার ফোন? ও, এটা হৃদয়ের ফোন। তোতলাচ্ছেন কেন? আর হৃদয় কে? হৃদয় আমার ফ্রেন্ড। উনি কি আপনার সাথেই থাকেন? হুম। তাহলে ওনার নাম্বারটা দেন। আমি পারবো না। দেখি ফোনটা। তারপর নাম্বার নিয়ে চলে গেল। তানজিলা চলে গেল। তখন হৃদয় ফোন দিল। হ্যালো, বলো। বস ফোন করেছিল। ওই বস তোর, আমার না। কি জন্য তাই বল। টাইম ফর অ্যাকশন। কাজ কি? স্বীকার করতে হবে। কাকে? এসআই শিপন। ওকে, ফোন রাখ। তারপর খেয়ে একটা ঘুম দিল। রাতে শিকার করতে বের হবে তাই। হৃদয়ের ডাকে ঘুম ভাঙল। আব্দুল্লাহ শিকারের সময় হয়ে গেছে। চল। তারপর চলে গেল এসআই শিপনের কোয়ার্টারে এবং তাকে খুন করে চলে এলো। সকালে ভার্সিটিতে গেল। আজ ক্লাস করতে পারবে, কারণ আজ মেহেদি নামক প্যারাটা নাই। ক্লাসে গেল, গিয়ে একেবারে লাস্ট বেঞ্চে বসলো। মামুন, আমি কি আপনার পাশে বসতে পারি? সাইড থেকে আওয়াজটা আসলো। পাশে ফিরিয়ে দেখে তানজিলা। সামনে অনেক জায়গা আছে, ওখানে বসেন। সেটাই তো, সামনে যখন অনেক জায়গা আছে আপনি কেন বসলেন না? আমার সামনে বসতে ভালো লাগে না, তাই। আমারও। আপনি বসুন, আমি আসছি। এই বলে চলে আসতে নিলেই তানজিলা মামুনের পিছনে থেকে হাত ধরে টান দেয়। আর মামুন ঝক সামলাতে না পেরে ওর উপরে পড়ে যায়। আর মামুনের চোখ আটকে যায় তানজিলার উপর, কারণ আজ তানজিলাকে একদম হুড়পুরির মতো লাগছে। নীল থ্রি পিস, চোখে গাঢ় করে কাজল, কপালে টিপ, আর ঠোঁটে হালকা লিপস্টিক। ওর গোলাপ রাঙ্গার ঠোঁট দুটি যেন মামুনকে হয় দিকে আকর্ষিত করছে। ওই কি দেখো এমন করে? তানজিলার ডাকে মামুনের হুঁশ ফিরল। মামুন উঠে দাঁড়ালো আর মনে মনে নিজে গালি দিতে লাগলো। এতক্ষণ কি ভাবছিল সে? এই যে মিস্টার ধ্যানদা, এত কি ভাবেন আপনি? না, কিছু না, আমি সরি। এখন বসো। না, আমার ক্লাস করতে ইচ্ছে করছে না, আমি ক্লাস করব না আজ। এই বলে মামুন চলে এলো। রাতে শুয়েছিল, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, কিন্তু মামুন রিসিভ করলো না। মামুন অচেনা নাম্বারের ফোন রিসিভ করে না, কিন্তু ফোন বেজেই যাচ্ছে, থামার নাম গন্ধই নেই। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, ওই ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই হই, তুই বল, ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন? আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না। এটা আমার নাম্বার, সেভ করে রাখ, তাহলে আর অচেনা থাকবে না। কিন্তু আপনি কে? তানজিলা। মামুন সাথে সাথে ফোন কেটে দিল আর ফোন বন্ধ করে দিল, যাতে আর কোনো ফোন দিতে না পারে। পরের দিন সকালে ভার্সিটিতে গেল, আর গিয়ে মামুন যা দেখলো তা তো পুরোই ট্যাক্সি খেয়ে গেল। পরের দিন মামুন ভার্সিটিতে গেল, গেট দিয়ে ঢুকতেই মামুনের মাথায় গোলাপের পাপড়ি ছড়তে শুরু করলো, একদম ফিল্ম স্টাইলে। মামুন তো দেখে পুরোই ট্যাক্সি খেলো। কিন্তু আজব ব্যাপার, আশেপাশে কোনো লোকজনই নেই, না স্টুডেন্ট না টিচার, কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ করে পিছন থেকে মামুনের চোখ বেঁধে দিল। মামুন চাইলেই তাকে প্রতিঘাত করতে পারত, কিন্তু ভার্সিটিতে আসে আর ভার্সিটির এই রহস্য গড়া অবধি যেতে চাচ্ছে, তাই কিছুই করলো না। চুপচাপ অচেনা লোকটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যেতে শুরু করলো। তারপর লোকটা মামুনকে একটা জায়গায় রেখে সেখান থেকে চলে গেল। মামুন তার চোখের বাঁধন খুলে ফেলো, কিন্তু মামুন কিছুই বুঝতে পারছে না মামুন কোথায় আছে। অনেক অন্ধকার। মামুন কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা আওয়াজ হলো, সামথিং লাইক আমরা ঈদের সময় যে বাজি ফোটাই এই রকম কিছু একটা। আর সাথে সাথেই পুরো ঘরে আলো দিয়ে ভরে গেল। সামনে তাকাতেই মামুন আরও অবাক হলো, কারণ মামুনের সামনে তানজিলা দাঁড়িয়ে। আমাকে দেখে অবাক হচ্ছ বুঝি? তুমি এখানে? ওয়েট মিস্টার মামুন, এত উতলা হচ্ছ কেন? সবই জানতে পারবে তুমি। লেটস কাউন্ট ডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
ব্লাস্ট। তারপর সবাই একে একে বের হয়ে গেল, ভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড টিচার সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। এসবের মানে কি? It's simple, dude. We are celebrating your birthday. হাউ টোল্ড ইউ টু সেলিব্রেট মাই বার্থডে, ড্যাম ইট। সবাই অবাক হয়ে মামুনকে দেখছে। হঠাৎ করে কেন মামুন এমনভাবে চেঁচিয়ে উঠল, সবাই বোঝার চেষ্টা করছে, কারণ এর আগে কখনো কেউ মামুনকে এত জোরে কথা বলতেই দেখেনি। আই এম সরি মামুন, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ মাই আইডিয়া টু সারপ্রাইজ ইউ ইন ইয়োর বার্থডে। নো, আই অ্যাম সো সরি। আমার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি। আসলে কেউ একজন আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর মানে এত কিছু, সব কিছু মানে কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি। ইটস ওকে, লেটস সেলিব্রেট। তারপর আজ আর ক্লাস হলো না। পার্টি শেষে বাড়ি ফিরল। পিছন থেকে তানজিলা ডাক দিল, বাড়ি যাচ্ছ? হুম, লেটস ওয়াক টুগেদার। ওকে। তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে এসে পৌঁছালো। লেটস সিট হিয়ার। নো থ্যাঙ্কস, আই উড লাইক টু গো হোম। আরে ইয়ার, বাড়ি তো আমিও যাব। 5 মিনিট এখানে বসে, ট্রাস্ট মি, তোমার কোনো লস হবে না। ওকে। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলো। তুমি জানলে কি করে আজ আমার বার্থডে? 2 সপ্তাহ আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি, এখনো অ্যাকসেপ্টই করো নাই। ও, হুম। এখন উঠি, বাড়ি গিয়ে রান্না করতে হবে। কেন, রান্না করার লোক নেই? না, আমি ব্যাচেলার্স, হোস্টেলে থাকি, সেখানে কোনো মহিলা অ্যালাউ করে না। ও, হুম। তাহলে তুমি একটা কাজ করতে পারো, কি? বিয়ে করে নাও। মামুন আর কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। তানজিলা অবশ্যই পিছন থেকে অনেকবার ডেকেছিল, কিন্তু মামুন পিছনে ফিরে তাকায়নি, কারণ পিছন ফিরে তাকালে মায়ায় পড়ে যাবে। তাই রাতে খেয়ে দিয়ে শুয়ে আসে, ঘুমের রাজ্যে পা দিবে এমন সময় মামুনের ফোনটা কান্না শুরু করলো। মানে ফোন এসেছে। স্ক্রিনে তাকিয়ে দেখি তানজিলা রিসিভ করলো। হ্যালো। হ্যালো, কি করছো? কাবাডি খেলতেছি, আপনি খেলবেন? কি মানে, বুঝলাম না। রাত 12টা বাজে, ফোন দিয়ে একে তো ঘুমের 12টা বাজাইলেন, আবার জিগান কি করি? সরি, আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। এত রাতে? রাত যত বাড়ে ভালোবাসা তত গভীর হয়। মানে? না কিছু না, বাই, গুড নাইট। হ্যালো। ফোন কেটে দিছে। মামুনের ঘুম পাচ্ছে। মামুন ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলে দেখে তানজিলা। তুমি এত সকালে এখানে? ভার্সিটি যাবে না? সে তো অনেক দেরি। খাবার নিয়ে এসেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। হোয়াট? ইয়েস, আই এম ইন লাভ উইথ ইউ, আই লাভ ইউ। সরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, মাফ করো। এই বলে মামুন দরজা লাগিয়ে দিল। তানজিলা অনেকবার নক করেছে, মামুন খুলে নেই। তুমি দরজা খুলবে না তাই তো? ঠিক আছে, খুলতে হবে না তোমাকে। তবে তুমি একটা কথা ভালো করেই জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। তোমার জন্য আমি সব করতে পারি, সব। আমি তোমার পিছে আসবো, তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে, তুমি দেখে নিও। তারপর মামুন ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। পথে একটা টাঙে বসে 1 কাপ চা আর একটা ভন রুটি খেয়ে ভার্সিটিতে গেল, কিন্তু তানজিলাকে কোথাও দেখতে পেল না। একটা ক্লাস করার পর আর ভালো লাগে না, তাই বাড়িতে ফিরছিল। তখন একটা ফোন আসে, আর ফোনে যা বলল তা শুনে যেন মামুনের মাথায় আকাশ ভেঙে পড়ল। কলেজ থেকে ফিরছিল, তখনই মামুনের ফোনটা বেজে উঠল। মিরাজ ফোন করেছে, রিসিভ করলো। হ্যালো। হ্যালো ভাই, আপনি কোথায়? কলেজে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি এখনই হসপিটালে চলে আসেন। কেন, কি হয়েছে? আপনি আসলে জানতে পারবেন। ওকে। তারপর মামুন হসপিটালে গেল, গিয়ে দেখে মিরাজ বাইরে বসে আছে। কিরে, এখানে এভাবে কেন বসে আছিস? আর আমাকে এখানে কেন ডেকেছিস? ভাই, আপনি তানজিলা নামে কাউকে চেনেন? হুম, কেন? She committed suicide. হোয়াট? Yes, and before she became senseless, she was searching you
and she gives me your phone number. That's why I called you. হোয়ার ইজ শি? She is in ICU. অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার বের হয়ে এলো। ডক্টর তানজিলা কেমন আছে? She is out of danger, but before 72 hours, we cannot say anything. ওকে। তারপর দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল। বাইরে বেঞ্চে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবো না। ঘুম ভাঙলো মিরাজের ডাকে। ভাই ভাই, হুম। ভাবির জ্ঞান ফিরেছে। ভাবি? কে ভাবি? তানজিলা ভাবি। তানজিলা তোর ভাবি হলো কবে? কি বলেন ভাই, আপনি তানজিলার স্বামী নন? না। তাহলে যে ওডিতে যাওয়ার সময় উনি বললেন উনি আপনার স্বামী। তারপর রুমে গেল। মামুনকে দেখে উঠে বসতে নিলে মামুন বারণ করলো। আরে কি করস? ওঠার দরকার নেই, শুয়ে থাক। এমনটা কেন করলে? আমি কিছু জিজ্ঞেস করছি, কানে কথা যায় না? আমার কি দোষ? তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। কেন? আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নেই? ছেলে অনেক আছে, কিন্তু তোমার মতো কেউ নেই। দেখো, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। আমার তোমার থেকে ভালো কাউকে চাই না, আমার তোমাকেই চাই। তুমি কি জানো আমি কে, কি আমার পরিচয়? আমার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো ফিলিংস নেই। ও তাই বুঝি? তাহলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে কেন আমার কাছে ছুটে এলে? কেন তোমার চোখে বানি? যদি তোমার ইমোশন নাই থাকে, যদি ফিলিংস না থাকে, কি হলো বলো? মামুন আর কিছু বলতে পারেনি, শুধু বাহিরে চলে গেল। তারপর আর তানজিলার সাথে কন্ট্যাক্ট করেনি। এক সপ্তাহ পর তানজিলা ভার্সিটিতে আসে। মামুন গাছের নিচে বসেছিল তখন। এই তুমি সেই দিন আমার জবাব না দিয়ে চলে আসলে কেন? জানি না। আমার সাথে কন্ট্যাক্ট করনি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। কেন? আমার এই জীবনে তোমাকে জড়াতে চাই না। আমার সম্পর্কে জানলে তুমি আমাকে ঘৃণা করবে। ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা থাকবে না। কি জানার আছে তোমাকে? কে তুমি? তারপর আমি যা বললাম তা শোনার জন্য তানজিলা মোটেও প্রস্তুত ছিল না। আই অ্যাম ডেভিল, দ্য কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। জোকটা খুব ভালো ছিল, বাট এখন প্রেম করার মুডে আছি। হাসি পাচ্ছে না, পরেই হেসে নিব। এখন বলো, বিয়ে কবে করবি আমায়? তানজিলা, আমি সিরিয়াস, মজা করছি না আমি তোমার সাথে। মজা না তো কি? আমিও বলতে পারি আমি সিআইডি চিফ তোমাকে ধরতে এসেছি। পাগল বলে কি হয় নাকি? কোথায় ডেভিল আর কোথায় তুমি? আমি শুনেছি ডেভিল খুব হিংস্র, আর তুমি কেমন মাসুম চেহারা। তুমি তো কাউকে একটা চর অব্দি মারোনি তোমার লাইফে। আর ডেভিল সে তো রোজ একটা করে মার্ডার করে। আমার মাসুম চেহারা দেখে ধোকা খেয়ে গেলে? জানো, দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাসুম চেহারা। আমি দেখতে সুইট, ইনোসেন্ট, চকলেট বয় টাইপের, কিন্তু আমি খুব হারামি টাইপের। তারপর আমার ব্যাগে রাখা পিস্তলটা বের করে ওকে দেখালাম। ও ভয় পেয়ে পিছিয়ে গেল। কি ভয় পেয়ে গেলে? ইস, ভয় পাবো কেন? খেলনা পিস্তল দেখিয়ে পিচ্ছি পোলাপাইনদেরই ভয় দেখানো যায়, এই তানজিলাকে না। তাই নাকি? তাহলে ট্রিগারটা চেপে দিই, দেখি খেলনা নাকি আসল। আমার চেহারায় হিংস্রতা জেগে উঠেছে, তাই দেখে তানজিলা ভয় পেয়ে যায়। এই না, এমন করো না। আমি তো তোমার কোনো ক্ষতিই করিনি, তাহলে আমাকে কেন মারবে? যদি বাঁচতে চাস, এখানে যা কিছু হয়েছে ভুলে যা। তুই কিছু দেখিসনি, কিছু জানিস না। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? একটু স্বাভাবিক হয়ে। মেহেদি তোমাকে এত টর্চার করে, তুমি যদি ডেভিল হও তাহলে ওকে কেন কিছু বলছো না? ওর ব্যবস্থা অনেক আগেই হয়েছে। কি করেছো তুমি ওর সাথে? মামুনের কিছু বলেনি, শুধু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছে। বিকেল 4টে, মেহেদির বাড়ির কলিং বেল বাজছে। ভিতর থেকে এক ভদ্র মহিলা দরজা খুলে দেয়। কে আপনি? কাকে চাই? জি, মেহেদি আছে। আপনি কে আর মেহেদিকে কি দরকার? আমি ওর ফ্রেন্ড, বাট আপনি? আমি ওর মা। ও আন্টি, সরি, আমি আপনাকে চিনতেই পারিনি। ইটস ওকে, এসো ভেতরে এসো। তারপর তানজিলাকে ভিতরে নিয়ে গেল আর মেহেদির রুম দেখিয়ে দিল। আপনি এখানে? ভয় পেও না,
আমি ডেভিলের গ্যাংয়ের কেউই না। আমি তানজিলা হক, আইপিএস স্পেশাল ব্যাচ। তো আপনি এখানে কি চান? দেখো, তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও, আই প্রমিস ওকে কেউ বাঁচাতে পারবে না। ওকে শাস্তি পেতেই হবে। তুমি একমাত্র ওকে দেখেছো, ওকে চেনো, প্লিজ না করো না। না না, আমি কিছু জানি না, আমি কিছুই দেখিনি। দেখো, আমি জানি মামুনি ওই ডেভিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। তাই তোমাকেই আমার প্রয়োজন। তুমি ভয় পেও না, তোমার সিকিউরিটি আমি নেব। তারপর মেহেদিকে অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় মামুনের বিরুদ্ধে সাক্ষী দিতে এবং তানজিলাকে সব বলে দেয় আমার বিরুদ্ধে। এদিকে তানজিলার পাগলামো দেখে মনে মনে মাহমুনকে ভালোবাসতে শুরু করে। রাতে বিছানায় শুধু এপাশ ওপাশ করছিল, তখনই তানজিলার ফোন এলো। হ্যালো, বলো। কালকে ভার্সিটি যাব না। কেন? কাল তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই। ঘুরবে প্লিজ? সেটা না হয় কাল দেখা যাবে। কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো। এই, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, কেন? না, কথা বলার সুরটা পাল্টে গেছে, তাই জিজ্ঞেস করলাম। আর আজ এত রাতে ফোন দিলাম, রাগ করলে না? আজ ঘুম ধরেনি তাই। কেন? কেউ একজন স্বপ্নে এসে ঘুমটা ভেঙে দিয়ে উড়ে গেছে। কে এসে? উপরওয়ালা ব্রেন দিছে ভাবার জন্য। ভাবতে থাকুন, না পারলে কাল সকালে আমি বলে দিব। এখন বাই। বলে ফোন কেটে দিল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিল। ভার্সিটির পৌঁছে দেখে তানজিলা আগেই এসে বসে আছে। তানজিলা আজ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক, গোলাপি রঙের কপালের নীল টিপ, চোখে চিকন করে কাজল। এক কথায় যেন আসমান থেকে পরি নেমে এসেছে। এই যে মিস্টার, এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, জীবনে কখনো কি মেয়ে দেখেন নাই? হ্যাঁ, কিছু বলছেন আমায়? আমি যেন কোনো একটা ঘোর থেকে বের হয়ে এলাম। তানজিলা ধাক্কা দেওয়ায়। লর্ড হালা, কখন থেকে আপনাকে ডেকেই চলেছি, আপনার কোনো হুঁশই নেই? না মানে আসলে হয়েছে কি, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে মানে। থাক, আর বলতে হবে না। আজকে সারাদিন লাগবে আপনার বলতে। এখন বলেন, আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন? তোমাকে কিছু বলার আছে। বলো। চলো কোথাও বসে কথা বলি। চলো, ওই গাছের নিচে যাই। না, একটু পর ভার্সিটির সবাই এসে পড়বে। আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই। বুঝলাম, ওকে চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা পার্কে চলে এলো। তারপর দুজনে একটা বেঞ্চে বসলো। এবার বলো, কি বলবে? তখন মামুন এমন কিছু বলল যা শুনে তানজিলা তো টাকশি খেয়ে গেল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তারপর আমি বলতে শুরু করলাম। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে না বলেও থাকতে পারছি না। কলেজে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমার উপর ক্র্যাশ খেয়েছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব, তোমার আমার প্রতি করা পাগলামি, এগুলোর মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কিন্তু আমি কখনো চাইনি যে তুমি জানতে পারো আমিও তোমাকে ভালোবাসি। কারণ আমার মতো ছেলের স্বপ্ন দেখা বারণ। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, হয় পুলিশের গুলিতে, আর না হয় আমার কোনো শত্রুর চাকুর আঘাতে। আর যদি আমাকে পুলিশ ধরতে পারে তাহলে ফাঁসি নিশ্চিত। তাই আমি কখনো চাই না যে আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে। তাই তোমাকে আমি এটা বলার জন্য এখানে একা ডেকেছি। আমাকে তুমি ভালোবাসো, এটা তোমার চোখেই প্রকাশ পায়। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পক্ষে তোমাকে জীবন সঙ্গী করা সম্ভব নয়। ভালো থেকো। বলে সেখান থেকে চলে এলাম। নিজের চোখের পানিকে ধরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি ডেভিল, পুরো মাফিয়া ওয়ার্ল্ড যার কথায় চলে সে আমি। আজ কান্না করছি, তাও একটা মেয়ের জন্য। লোকে শুনলে হাসবে, কিন্তু আমার প্রশ্ন, মাফিয়া বলে কি তারা মানুষ না?
তাদের কি মন থাকে না? তাদের মনে কি কোনো ইমোশন নেই? পাঠক ভাইয়েরা এবং বোনেরা, প্রশ্ন আপনাদের জন্য, উত্তরটা দেবেন আশা করি। অন্যদিকে তানজিলা ভাবল ডেভিল কাট অন্যদিকে তানজিলা ভাবছে ডেভিল আন্ডারওয়ার্ল্ড কিং, যাকে আমি সহ্য করতে পারতাম না, যার নাম শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠত, যাকে দেখা পেলেই এনকাউন্টার করার কথা ভাবতাম। আর সে আমার সামনে, সে আমার বাবার খুনি, অথচ তাকে আমি কেন মারতে পারছি না? কেন আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তাকে আমি নিজের হাতে গ্রেপ্তার করতে হবে? তবে কি আমি অভিনয় করতে গিয়ে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? না, আমি কি ভাবছি এসব? আমি ওকে ভালোবাসতে পারি না। আমার বাবার খুনি, ওর জন্য শুধু আমার মনে ঘৃণা থাকবে, আর কিছু না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আসল জায়গায় পাঠাতে হবে, আর সেটা হলো জেল। ঘরে শুয়েছিলাম, তখন ফোন এলো, রিসিভ করলাম। হ্যালো। আমাকে কেন ফোন করেছেন? কাজটা তো তুমি করবে, তাই? আমাকে তো কখনো ফোন করেন না। তুমি তো আমার সাথে কথা বলতে পছন্দ করো না, তা বলে কি প্রেম দিবে না? কাজের কথায় আসেন, ফালতু পেশাল আমার ভালো লাগে না। কুল কুল, হতে পারো তুমি ডেভিল, কিন্তু তোমাকে চালাই আমি। তুমি হাসছো কেন? কাজের কথা বলেন। তোমাদের কলেজে একজন আইপিএস অফিসার আছে যে তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, কিন্তু সে আন্ডারকভার হওয়ায় আমি তার কোনো ডিটেলস পাইনি। সে মেয়ে কি ছেলে তাও জানা নেই। সেটা আমি দেখে নিব, আপনি এখন রাখতে পারেন। তারপর ফোন কেটে দিলাম, আর তখনই তানজিলার ফোন এলো। হ্যালো। ওই কুত্তা বান্দর বিলাই, তোরে কখন থেকে ফোন দিতাছি, তোর ফোন ব্যস্ত কেন? কার সাথে এত কথা বলিস? কোন মেয়ের সাথে লাইন মারিস? দেখ, তোকে সোজা সাপটা বলে দিচ্ছি, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ তুলে নেব আমি। তুই শুধু আমার, বুঝলি? তোমার বলা শেষ। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ছেলে ফ্রেন্ড। ও সরি, আসলে তোমার ফোনটাও কখনো ব্যস্তই পাইনি। আজ ব্যস্ত শুনেই মাথাটাই গরম হয়ে গেছিল, তাই উল্টাপাল্টা বকিয়ে দিয়েছি। ইটস ওকে। দেখা করতে পারবি এখন? প্লিজ করো না। ওকে। তারপর তানজিলার সাথে দেখা করতে ওর দেওয়া ঠিকানায় গেল, সাথে মামুনের ব্যাগটা নিয়ে নিল, কারণ ব্যাগে বই থাক বা না থাক মামুনের পিস্তলটা সব সময় থাকে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবে? বলো। তুমি কি সত্যি আমায় ভালোবাসো? কিন্তু তোমায় আমার জীবনের সাথে জড়াতে পারবো না। চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না। আমরা নতুন করে নিজেদের জীবন শুরু করব। আমার জন্য পারবে না নিজেকে এই পাপের দুনিয়া থেকে সরিয়ে আনতে? তানজিলা যখন কথাগুলো বলছিল, মামুন ওর চোখে ওনার জন্য আফ্রান্ত ভালোবাসা দেখেছে, যে ভালোবাসার কোনো বর্ণনা হয় না, তাই রাজি হয়ে গেল ওর কথায়। তারপর রাতে ওর হাত ধরে বেরিয়ে পড়লো অজানা গন্তব্যের মুখে। জানি না এই পথ শেষ কোথায়, শুধু জানে ভালোবাসা চাই, আর সেটা মামুনের পাশেই আছে, ওকে নিয়ে শ্বাস সমুদ্র পাড়ি দিতে পারে। রাত প্রায় 12টা, শহর থেকে অনেক দূরে চলে এসেছে। তানজিলার হাত ধরে হাঁটছিল, তখন এমন কিছু ঘটলো যেটা মামুনের পুরো জীবনটাই বদলে দিল। তানজিলা আর মামুন যাচ্ছিল, তখন হঠাৎ মামুনের সামনে একটি জিপ এসে থামলো। এত রাতে নির্জন এলাকায় জিপ থাকার কথা না। মামুন বোঝার চেষ্টা করছিল কে হতে পারে, তখন জিপ থেকে একজন লোক বের হয়ে এলো। কেমন আছো মাফিয়া সম্রাট? কে আপনি? আর আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে পারবে না এতটা অবুঝ তুমি নও, কারণ তুমি তো সাধারণ কেউ নয়, তুমি ডেভিল, যাকে আজ অবধি যে দেখেছে সেই মরেছে। তাই তুমি এখনো পুলিশের কাছে থেকে পালিয়ে রয়েছো একটা ফেক আইডেন্টিটি নিয়ে। তাই তোমাকে ধরার জন্য আমরা আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট অফিসারকে নিয়োগ করি, আর সে আর কেউ নয়, তানজিলা। মিস্টার মামুন, অবাক হচ্ছ? তুমি জানো আমি কি? আমি সিবিআই এজেন্টের একজন আন্ডারকভার কপ। আমার আরও একটা পরিচয় আছে, এসআই শিপন আমার বাবা, যাকে তুমি নৃশংসভাবে খুন করেছ। তোমাকে আমি সেই দিনই মেরে দিতাম, কিন্তু আমি তোমার মতো ক্রিমিনাল না।
তাই আমার হাতে আইনের শিকল বাঁধা আছে। তাই আমি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তোমাকে আমার ভালোবাসার ফাঁদে ফেলি। এটা কি জানো? তোমার এনকাউন্টার অর্ডার, যার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। নাও ইটস টাইম টু লিন দ্য এন্ড অফ দ্য ডেভিল চ্যাপ্টার। তুমি হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? আমার সম্পর্কে বেশ ভালোই স্টাডি করে মাঠে নেমেছে। তাহলে এটা কোনো ভুলে জাস্ট ডেভিলকে ধরা শুধু কঠিন না, অসম্ভব। তোকে ধরতে কে এসেছে? তোকে তো এখানে এনকাউন্টার করে দিব। মিস্টার সুমন, আপনার কাজ শেষ, আপনি এখন আসতে পারেন। তারপর লোকটা চলে গেল। তানজিলা এসে মামুনের মাথায় বন্দুক তাক করলো আর বলল, ইচ্ছে করছে আমার পিস্তলের যতগুলো গুলি আছে সব তোমার উপর চালিয়ে দিই, কিন্তু আমি পারছি না। লাইফে অনেক এনকাউন্টার করেছি, অফিসিয়াল আর আনঅফিসিয়াল। কখনো আমি ভাবিনি, জাস্ট ফায়ার করেই দিয়েছি। কখনো কোনো ক্রিমিনালকে মারতে গিয়ে আমার হাতই কাঁপেনি, কিন্তু আজ আমার হাত কেন চলতে চাচ্ছে না? আমি আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার বাবাকে, আর বাবার পর তোমাকেই ভালোবেসেছি। কিন্তু যখন জানতে পেরেছি তুমিই আমার বাবার খুনি, তখন থেকেই তোমাকে মারার জন্য আমি নিজের মনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমাকে আপন করে নিতেও পারবো না। চলে যাও এখান থেকে, বিফোর আই চেঞ্জ মাই মাইন্ড। খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার জ্ঞান হওয়া থেকেই আমি শিখেছি নিজে বাঁচতে হলে অন্যকে মারতে হয়। আমাকে বারণ করার কেউ ছিল না, আজ আছে, সে হচ্ছ তুমি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে, বেরিয়ে আসতে চাই অন্ধকার জগৎ থেকে। তানজিলার চোখ বেয়ে পানি পড়ছে। সে মামুনকে কিছুই বলতে যাবে, তার আগে কেউ একজন পিছন থেকে ওকে শুট করে দেয়। মামুন লোকটাকে দেখে অবাক, কারণ সে আর কেউ নয়, মারুফ, মামুনের বন্ধু। মামুন দৌড়ে গিয়ে তানজিলাকে ধরল। তুই এমন করলি কেন? কি করব বল, নেশা, পাওয়ারের নেশা। তুই ডেভিল, তোকে মেরে আমি হব নতুন ডেভিল। ডেভিলের মতো পোশাক পরলেই কেউ ডেভিল হয়ে যায় না। এ কিং অলওয়েজ বি এ কিং, অ্যান্ড আই অ্যাম দ্য কিং। বলে পায়ের বুটে রাখা পিস্তলটা বের করে শুট করে দিল। গুলি গিয়ে মারুফের হাতে লাগলো। দ্বিতীয় গুলি করার আগে কেউ একজন পিছন থেকে শুট করে দিল। মামুন মাটিতে লুটিয়ে পড়ল। মামুনের নিথর দেহ মাটিতে পড়ে রইল। ওরা চলে গেল। মামুনের চোখ বন্ধ হওয়ার আগে মামুন আবছা চোখে দেখতে পেল মারুফ, ইয়াসমিন, রবিন আর মিরাজ, যাদের মামুন নিজের ভাই মনে করত, তারাই আজ মামুনের সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর মামুন সামনেই পড়ে আছে। তানজিলার মিশ্রিত দেহ। মামুনের চোখ বন্ধ হয়ে গেল। 3 বছর পর। ব্রেকিং নিউজ। আজ সকালে বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরী, যিনি খুব অল্প বয়সে সফলতার শিখরে পৌঁছেছেন, তার নিজ বাড়িতে তাকে খুন করা হয়েছে, খুব নৃশংসভাবে। তবে খুনি কে তা এখনও জানা যায়নি। লাশের পাশে একটি ভূতের মাস্ক পাওয়া গেছে, যা হয়তো খুনি নিজেই রেখে গেছে। তবে কি খুনি পুলিশকে ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছে? এই কেসের সকল তথ্য পেতেই সাথেই থাকুন। নিউজটা দেখে মারুফের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবেই চলে এলো একটি নাম। তার নাম হলো ডেভিল। তখন মারুফের ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আই অ্যাম ব্যাক মাই ফ্রেন্ড, গেট রেডি টু ডাই। 3 বছর পর হঠাৎ ডেভিলের আগমন। ডেভিলকে তো মারুফ ও তার বন্ধুরা মেরে ফেলেছিল, তাহলে ডেভিল কিভাবে ফেরত আসলো? আর এই 3 বছর সে কোথায় ছিল? আর রবিনকে সে কিভাবে মারলো? অনেক কিছু রহস্য এখনো বাকি আছে, যেটা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? 3 বছর পর। Hey Devil, time to say you goodbye. We'll see you in hell. অ্যালার্ম বেজে উঠল আর সাথে সাথে লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলো মাহিন। তার মানে এতক্ষণ স্বপ্নে দেখছিল। উঠে ফ্রেশ হয়ে নিল, ফোন হাতে নিয়ে কাউসারের কল এলো। আপনারা হয়তো ভাবছেন কাউসারকে আর মাহিন কিভাবে বেঁচে আছে, গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। মামুন ফোন রিসিভ করলো। Hello, It's time to come back. where? Dhaka.
ফ্লাইট টিকিট বুক কর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাডমিশনের ব্যবস্থা কর। As your wish, and you don't need flight ticket. You will come in my private jet. Sharp 5 p.m. You will fly from America. ওকে। ফোন কেটে দিল। তারপর ব্রেকফাস্ট করে মাহিন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হালকা রেস্ট নিল। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। চলুন ততক্ষণে আপনাদেরকে গত 3 বছর মাহিন কোথায় ছিল আর কিভাবে বেঁচে গেল কি করে সব বলি। সেদিন মাহিন প্রায় মৃত্যুর মুখে ছিল আর তখনই মাহিনের সামনে একটা কালো গাড়ি এসে থামলো। সে ওখান থেকে মাহিনকে হসপিটালে নিয়ে যায়। 3 দিন পর মাহিনের জ্ঞান ফিরে যখন মাহিন নিজেকে হসপিটালে আবিষ্কার করে তখন মাহিনের খুব অবাক হয়। মাহিন জানতে চায় কে তাকে বাঁচিয়েছে। তখন পিছন থেকে কেউ একজন বলে উঠল, আমি। মাহিন তখনই পিছনে ফিরে তাকালো। একজন মাহিনের সমবয়সী লোক, কালো কোট আর প্যান্ট পরে, দেখে মনে হয় কোনো বিজনেসম্যান হবে। আপনি কে আর আমাকে কেন বাঁচালেন? আপনি জানেন আমি কে? হা হা হা, আমি কাউসার আহমেদ, বিজনেসম্যান। বাকিটা তুমি সুস্থ হওয়ার পর জানতে পারবে। এখন রেস্ট নাও। 1 সপ্তাহ পর এখন মাহিন পুরোপুরি সুস্থ। কাউসার মাহিনকে বাইরে নিয়ে এলো ওর বাড়িতে। এবার বলুন আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? আর আপনাকে দেখে মনে হয় না আমার সম্পর্কে আপনার কোনো কিছু অজানা আছে। চাইল্ড মিস্টার ডেভিল, আপনার দরকার একজন বন্ধু আর আমার চাই পাওয়ার, তাই আমি আপনাকে বাঁচিয়েছি। আমি বুঝলাম না আপনার কথা। আই ওয়েন্ট টু বি দ্য কিং মেকার ইন দ্য সিটি। এতে আমি কি করতে পারি? অনেক কিছু। বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ, আর এই শহরের কিং মেকার হচ্ছে তার ফালতু কুত্তা শরীফ। শরীফের জন্যই মারুফ তোমাকে ট্রেস করতে পেরেছে। শরীফই তানজিলাকে তোমার কলেজে আন্ডার কভার হিসেবে অ্যাড্রপ করে, আর তানজিলাকে সামনে রেখে মারুফ তোমাকে মারার প্ল্যান করে এবং সফলও হয়ে যায়। কিন্তু ও জানতো না ওদের কেউ একজন ফলো করছে। সে হচ্ছে দ্য ইয়ংগেস্ট সাকসেসফুল বিজনেসম্যান কাউসার আহমেদ, who wants to be the kingmaker by the place of শফিকুল ইসলাম। এতে আমার লাভ? তোমার শত্রুকে শেষ করার জন্য আমি তোমাকে সকল প্রকার ব্যাক সাপোর্ট দেব। বিনিময়ে তুমি আমাকে পাওয়ার দেবে। এই শহরে মেয়র হতে চাই আমি। ওকে, কিন্তু আগে আমার কাজ করতে হবে। আমার মিশন শেষ হয়ে গেলেই তুমি হবে এই শহরের কিংমেকার। তারপর কাউসার মাহিনকে আমেরিকায় থাকার ব্যবস্থা করে দেয় আর এই 3 বছর মাহিন ওখানেই ছিল। আপনার সাথে কথা বলতে বলতে মামুন এয়ারপোর্টে চলে এলো। তারপর প্লেনে করে বাংলাদেশে চলে এলো। এয়ারপোর্ট থেকে কাউসারের পাঠানো গাড়িতে করে চলে এলো বাসায়। ওয়েলকাম ব্যাক। তোকে যা বলেছি সেটা হয়ে গেছে? তুই বলবি আর সেটা হবে না তা কি হয় বল? আজ রেস্ট নে, কাল সকাল থেকে ভার্সিটি যেতে পারবি। আর হ্যাঁ, তোর জন্য কাল ভার্সিটিতে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা ভার্সিটি গেলেই জানতে পারবি। আমার থাকার ব্যবস্থা ভার্সিটির হোস্টেলে কর। আমার এত বড় বাড়ি থাকতে তুই হোস্টেলে কেন থাকবি? যেটা বলছি সেটা কর। পাল্টা প্রশ্ন ডেভিল পছন্দ করে না। সরি, হয়ে যাবে। পরের দিন কলেজে গিয়ে সব ফর্মালিটি শেষ করে হোস্টেলে চলে গেল মামুন। তখন মামুনের ফোনে একটা কল আসলো। কাউসার ফোন করেছে। হ্যালো, তোকে কতবার বলেছি যখন তখন আমাকে ফোন করবে না? একটু দরকার ছিল তাই ফোন করেছি। কি দরকার? তো রুমের দরজা খুলে দেখ। কেন, কি হয়েছে? সারপ্রাইজ আছে বলেছিলাম না, দরজাটা খোল। তারপর মামুন গিয়ে দরজা খুললো আর দরজা খুলতেই মামুন অবাক হয়ে গেল। মামুন সত্যি সারপ্রাইজড হয়ে গেল, কারণ মামুনের সামনে হৃদয় দাঁড়িয়ে আছে। কেমন আছিস দোস্ত? ভালো, তোর কি খবর? ভালো না। মারুফের ভয়ে এই ঢাকা শহরে পালিয়ে আসতে হয়েছে, কিন্তু মারুফ তাও আমার পিছু ছাড়েনি। ঢাকায়ও তো চলে এসেছে আমাদের মারার জন্য। তুই হাসছিস কেন? আমার হাসির কারণ কবে থেকে তোকে বলে দিতে হচ্ছে। আর বাকি সবাই কোথায়? সবাই আছে কাউসার সাহেবের সেফ হাউসে। তুই বস, আমি আসছি। কোথায় যাচ্ছিস?
মামুন কিছু বলল না, শুধু মুচকি একটা হাসি দিয়ে বাইরে চলে গেল। তারপর কাউসারকে ফোন দিল। হ্যালো, হ্যালো। কিছু কাজ আছে। আমি জানি। তোমার বন্ধুদেরও তোমার সাথেই থাকার ব্যবস্থা করতে হবে। হয়ে যাবে। গুড, আমি রাখছি। তারপর হৃদয়কে সব বুঝিয়ে বলল। পরের দিন সকালে ঘুম ভাঙলো হৃদয়ের ডাকে। কিরে ভার্সিটি যাবি না? ওঠ। পরে উঠে ফ্রেশ হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। ক্লাসে যাচ্ছিল, তখন পিছন থেকে কেউ ডাক দিল, এই ক্ষেত, এদিকে আয়। মামুন এদিক ওদিক তাকিয়ে আবার হাঁটা ধরলো। তখন আবার ডাক দিল, এই সাদা শার্ট। জি, আমাকে ডাকছেন? তুই ছাড়া এখানে আর কোনো ক্ষেত আছে নাকি? মামুন তাদের কাছে গিয়ে বল, এই তোর নাম কি? জি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার? ওই, এটা কি ফেসবুক পাইছস যে পাল্টা প্রশ্ন করিস? যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দিবি। ঠিক আছে। কোন ইয়ার? অনার্স প্রথম। বাড়ি কোথায়? বাড়ি নেই, হোস্টেলে থাকি। এখন থেকে যখন কলেজে আসবি বা যাবি, আমাদের দেখলে সালাম দিবি, আর আমরা যখন যা বলবো তখন তাই করবি। জি, ঠিক আছে। তারপর ওখান থেকে চলে এলো। ক্লাসে সবার পিছনের বেঞ্চে গিয়ে বসলো। ভাই, আপনি এখানে? পিছনে তাকাতেই দেখলো মিরাজ মামুনের সামনে দাঁড়িয়ে আছে। মিরাজ আরো কিছু কথা বলতে যাবে, তার আগেই মামুন ওকে চোখের ইশারে থামিয়ে দিল। ও মামুনের পাশে এসে বসলো। এতক্ষণ যে আপনাকে র্যাগিং করলো, আপনি জানেন ওকে? ও হচ্ছে ঈসা কাউসারের বোন। এই ক্লাসে পড়ে, কিন্তু আমার ওকে নিয়ে ভাবার সময় নেই। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা হয়ে গেলেই চলে যাব। দেখ ঈশা, মিরাজ ওই খ্যাতটার সাথে বসে গল্প করছে। তো তাতে তোর কি? আমার কিছু না, কিন্তু একটা জিনিস আমার বুঝতে কষ্ট হচ্ছে। মিরাজ আমাদের কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ও স্টাইলিশ ছেলে। ওর সাথে কথা বলার জন্য আমাদের ক্লাসের সবাই চেষ্টা করেছে, কিন্তু ও কাউকে তেমন পাত্তাই দেয় না। কিন্তু ওই খ্যাতটার সাথে কি করে সেটা ওকে গিয়ে জিজ্ঞেস কর, আমার মাথা খাস না। এক এক করে সব ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল কলেজের গেট দিয়ে। যেই বের হবে তখনই কলেজের গেট দিয়ে বের হচ্ছিল, তখনই পিছন থেকে ঈশা ডাক দিল, এই খ্যাত, এদিকে আয়। জি, বলেন। তোকে সকালে বললাম না আসতে যেতে আমাদের সালাম দিবি? আপনি তো সেম ক্লাসের, তো আপনাকে কেন সালাম দেব? আপনি তো আমার সিনিয়র না? ওই, তোর মুখে অনেক বুলি ফুটেছে না? এক্ষুনি ক্ষমা চা, নাহলে ফল ভালো হবে না। আমি মাপ চাইতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আপনাদের যা খুশি তাই করতে পারেন। তুই জানিস আমি কে? কেন, আপনি জানেন না আপনি কে? তুই দেখ এবার আমি তোর কি করি। এখন দেখা দেখি সময় বা ইচ্ছা কোনোটাই নেই। বাই। তারপর ওখান থেকে চলে আসলো। ঈশা তো রেগেই আগুন। ওখান থেকে এসে পুকুর পাড়ে একটা গাছের নিচে বসলো। এবার আপনাকে একটা ছোট্ট করে ঈশার পরিচয় দিয়ে দিই। ঈশা হচ্ছে এই গল্পের নায়িকা। তার পুরো নাম ইশারা জাহান অবন্তী, কাউসারের একমাত্র বোন। আর কাউসারকে সে তো আপনারা জানেনই, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখ, হাসলে যেন মুক্তা সরে। এমনিতে খুবই ভালো, যে ওর সাথে তাল মিলিয়ে চলবে ও তাকে সব সময় গাইড করবে অন্যদের থেকে। আর যদি কেউ ওর ইগো হার্ট করে তাহলে তার আর রক্ষে নেই। রেগে গেলে ও খুব ডেঞ্জারাস হয়ে যায়। ওর সাথে ওর কিছু চামচা থাকে, আই মিন বান্ধবী। তারা হচ্ছে রিনা ইসলাম, আইরিন রহমান, আশা, আয়েশা রহমান আর ইসেন্তা আক্তার, বিমিতা। প্রায় সন্ধ্যের দিকে হস্টেলে ফিরল, ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। তখন কাউসারের ফোন এলো। হ্যালো, ইটস টাইম ফর ডেভিল। কোথায়? হাই কোল, লেটস মিট। এখন বেরোতে পারবো না। কালকে ভার্সিটি শেষে। ওকে। তারপর উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে গেল। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে ঈশা এসে সামনে দাঁড়ালো। কাল তোকে বললাম মাপ চেয়ে নে, তুই চাইলি না। আজ দেখ তোর কি হাল করি। বলে কাকে যেন কল করলো। মামু সেখানে আর না দাঁড়িয়ে থেকে কলেজের ক্যান্টিনে চলে আসে বসে বলো। কিছুক্ষণ পর কলেজে একটা গাড়ি এসে থামলো, পুলিশের গাড়ি। পুলিশটা এসে ঈশার সামনে দাঁড়ালো। ঈশা হাত দিয়ে
মামুনের দিকে ইশারা করে দেখালো। তখন হৃদয় আর বাকি সবাই মামুনের সাথেই ছিল। মামুন ওদের বলল, হৃদয়, এখানে যা কিছু হয়ে যাক না কেন, তোরা কিছু করবি না। কিন্তু দোস্ত, যেটা বলছি সেটা কর। কাউসারকে ফোন দিয়ে আসতে বল। ওকে। পুলিশ এসে মামুনের সামনে দাঁড়ালো। মামুনকে জিজ্ঞাসা করলো, এই তুই আব্দুল্লাহ? জি। শালা, দেখতে তো অনেকটা ইনোসেন্ট মনে হয়। ভাজা মাছটাও উল্টে খেতে জানো না, আর ভার্সিটি এসে সুন্দর মেয়ে দেখে টিস করো। স্যার, আপনার ভুল হচ্ছে, আমি কাউকে টিজ করিনি। শালা, আমার মুখের ওপর কথা বলিস? এই বলে মামুনের গালে সজোরে একটা চড় মারলো। মামুনের ঠোঁট কেটে রক্ত পড়া শুরু করলো। তারপর মামুনকে থানায় নিয়ে যাওয়া হলো। আর থানায় নিয়ে যাওয়ার পর থানায় ঢুকতেই ঈশা অবাক হয়ে গেল, কারণ মামুনদের আগে সেখানে কাউসার এসে বসে আছে। হ্যালো মিস্টার কাউসার, আপনি এখানে কেন? আমাকে একটা ফোন করলে আমি চলে যেতাম আপনার কাছে। আগে বলুন, আপনি ওকে কেন থানায় এনেছেন? ইফটিজিং কেস। ও কাকে টিচ করেছে? ঈশা ম্যাডামকে। ও রিয়েলি? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আপনার বোন আমার কাছে এসে কমপ্লেন করেছে, তাই আমাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়েছে। উকিল সাহেব? জি স্যার। ওর জামিনের কাগজটা এসআই সাহেবকে দিন। তারপর মামুনের জামিন করিয়ে নিয়ে এলো। আর ওইদিকে ঈশা তো আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। কি রে দোস্ত, কি হলো? কিছু তো বুঝতে পারতাছি না। ওই ফকিরনিটার জামিন করানোর জন্য তোর ভাই নিজে এসেছে? স্ট্রেঞ্জ। আমিও কিছুই বুঝতে পারছি না, তবে হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চাকে সাইজ না করা অবধি আমি শান্তি নেই। এইদিকে এই নাও রবিন চৌধুরীর অ্যাড্রেস। যেগুলো বলেছিলাম সেগুলো। রবিনের বাসায় চারদিকে টেররিস্টের একটা গ্যাং ওকে গার্ড করার জন্য রয়েছে, যাদেরও স্পেশালভাবে অ্যাপয়েন্ট করেছে। আর তাছাড়া ও বাইরে বের হলে ওর গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও বুলেট প্রুফ কার ইউজ করে। আর সব সময় ওর সাথে গার্ড থাকে, তবে একটা সময় বাদে। কখন? সপ্তাহে একদিন ও ওর প্রাইভেট গেস্ট হাউসে থাকে, তখন ওর সাথে কোনো গার্ডস থাকে না। আর সেটা আজকেই। তবে তুমি ওকে মারার জন্য বেশি সময় পাবে না, কারণ ও বেশি সময় গেস্ট হাউসে থাকে না। 1:30 থেকে 3:30 রাতে তখন ও ওর গেস্ট হাউসে থাকে। এ সময়ের মধ্যে ওকে মারতে হবে। তুমি কি পারবে? তুমি হাসছো কেন? ওকে ভাই, তোর কথা শুনে হাসছে কেন? আমি কি এমন বললাম হাসির মতো? কাউসার, ভুলে যাস না ভাই, অস্ত্র তো জমা দিছে অনেক আগে, কিন্তু ট্রেনিং সেটা এখনো আছে। 2 ঘন্টা অনেক সময়। আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব গাড়িতে রাখা আছে। ইউ মে গো নাও। ওকে। তারপর কাউসার চলে গেল। হৃদয়, রিয়াকে কল কর। তারপর হৃদয় রিয়াকে কল করলো। প্রথমে রিং হয়ে কেটে গেল। তারপর রিয়া ফোন ব্যাক করলো। হ্যালো। হাই রিয়া, ইট ইজ টাইম টু ওয়েক আপ বেবি। অ্যাড্রেস অ্যান্ড প্লেন আমার পার্সোনাল আইডিতে মেল করো। কিছু বলার আগেই বুঝে নিয়েছো? গুড, দ্যাটস টাইম মাই লেডি। তারপর সবাই হোস্টেলে চলে এলো। এখন শুধু রাতের অপেক্ষা। ওইদিকে এদিকে ভাইয়া, তুমি কেন ওই ছোট লোকটাকে বাঁচালে? কে ও? ও একবার আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ওর প্রতি একটা দায়িত্ববোধ আমার আছে। প্রাণ বাঁচিয়েছে তো কি হয়েছে? আমার থেকে কি ওই ছোট লোকটা তোমার কাছে বেশি নাকি? জানি না, শুধু জানি ও খুব ভালো ছেলে। তুই আর ওকে কোনোভাবে হার্ম করবি না, ব্যাস। ঈশা রেগে চলে গেল ওর রুমে। রাত 3টা। রবিন রক্তাক্ত অবস্থায় সামনে বসা। আমার কাজ শেষ, আমি এখন আসি। কোথায় যাবে ডার্লিং? সবে তো তোমার কাজ শুরু। ইউ হ্যাভ টু স্টে। কিন্তু আমি থাকবো কোথায়? তোরা এই বিষয়ে পরে কথা বলিস, আগে এটার খেল খতম কর। পরে দেখে আমার খালি শরীর জ্বলতাছে, মন চাইতেছে শালারে ইচ্ছা মতো বানাই। তোর যা মন চায় তুই কর, তোর জন্য সব ফ্রি। তুই তো আমার ফ্রেন্ড না, আমার ভাই। তারপর হৃদয় রবিনকে মেরে ওর লাশের পাশে একটা ভুতুরে মাস্ক ফেলে দিল। তারপর ওখান থেকে চলে আসলো। রিয়া থাকার ব্যবস্থা করলো কাউসারের বাসায়, ছাদে চিলে কোঠাতে। পরের দিন সকালে মারুফ নিউজটা দেখছিল। ব্রেকিং নিউজ। গতকালে রাতে শহরে বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরীকে কেউ তার প্রাইভেট গেস্ট হাউসে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
কিন্তু অবাক করার বিষয় খুনি কোনো রকমের প্রমাণ রাখেনি। তবে লাশের পাশে একটা ভূতের মাস্ক পাওয়া গেছে, যেটা হয়তো খুনির। পুলিশের মন্তব্য খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। আপাতত এতটুকুই, বাকি জানতে সাথেই থাকুন। নিউজ দেখে মারুফের মুখ থেকে অনিচ্ছাকৃতই বের হয়ে এলো টেবিল। আর তখনই মারুফের ফোনে কল এলো। মারুফ ফোন রিসিভ করতে যা শুনতে পেল তা শোনার জন্য মারুফ মোটেও প্রস্তুত ছিল না। হ্যালো, কেমন আছিস? কে আপনি? এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ভুলে গেলি? মানে কে আপনি? ডেভিল? Yes, my dear friend, thinking for the devil, and the devil is here. অনেক আরাম করছিস, এবার একটু গেম খেলা যাক, কি বলিস? গেম? কিসের গেম? মৃত্যুর গেম, ডু অর ডাই। টাইম লিমিটস 5 days। আমার শিকার 5 জন। কখন কাকে কিভাবে মারব না তুই জানিস আর না আমি। ওরা তোর সঙ্গী, তুই চাইবি ওদের বাঁচাতে আর আমি মারতে, কারণ যে তোর সঙ্গী সে আমার দুশ্মন। ওদের না বাঁচালে তোর জন্য বিপদ, কারণ আমি যত ওদের কাছে এগোবো মৃত্যু ততই তোর কাছে আসবে। স্টপ মি ইফ ইউ ক্যান, দ্য গেম ইজ অন অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও। টিক 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 টিক। হ্যালো ডেভিল। আমি ফোন কেটে দিলাম। আমরা তো জানি না ওরা কোথায় আছে, তাহলে ওদের মারবো কিভাবে? শফিক আর ওই এসআই, তাদের কি করবি? এভরিওয়ান হ্যাভ টু ডাই। তুমি ওকে চ্যালেঞ্জ কেন করলে? ও তো এখন সাবধান হয়ে যাবে। সেটাই তো আমি চাই। মানে? When devil is on action, don't show and reaction to what is say. ওকে হৃদয়, বল। শফিককে ফোন কর। তারপর শফিককে ফোন করলো। ফোন রিসিভ করার পর, হ্যালো শফিক, মারুফের সাথে থেকে অনেক উড়েছিস, এখন সময় হয়ে গেছে তোর ডানা ছেড়ে দেওয়ার। কে তুই? আর তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? কথা যখন বলছি তখন জেনেই বলছি। এখন প্রশ্ন হচ্ছে, তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? তুই যে হোস নিজের ভালো চাস তো মাপ চা আমার কাছে, নইলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ডেভিলকে আটকে রাখতে পারে এমন পুলিশ আর এমন জেল এখনো তৈরি হয়নি। ডেভিল? ভয় পাস না, আমি তোকে কিছুই করব না, প্রমিস। কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি করতে হবে বলেন, আমি সব কিছু করতে রাজি আছি। যেভাবে আমার পিছে থেকে আমাকে ছুরি মেরেছিলি ঠিক সেভাবেই মারুফকে মারতে হবে, না হলে তোকে মরতে হবে। চয়েস ইজ ওয়ার্স। ভাই আমি আপনার কাজ করতে রাজি আছি, আমাকে মারবেন না প্লিজ। এসআই রানা, আমার চাই ওকে। পৌঁছে যাবে। সময় আর জায়গা তোকে মেল করে দেওয়া হবে, তবে কোনো রকম পলিটিক্যাল বুদ্ধি খাটাইলে নিজের জানটা আর ধরে রাখতে পারবি না। আপনি নিশ্চিন্তে থাকুন ভাই, এরকম কিছুই হবে না। তারপর মারুফ ফোন কেটে দিল। পরের দিন, অনেকদিন কলেজে যাওয়া হয় না, তাই আজ কলেজে গেল। কলেজের গেট দিয়ে ঢুকতে কয়েকটা ছেলে এসে মামুনের রাস্তা আটকায়। ছেলেগুলোকে আগে কখনো দেখেনি মামুন। তখন ছেলেগুলোর পিছন থেকে ঈশা বের হয়ে এলো। তোকে কতবার বললাম সরি বলে নে, তুই শুনলি না। এবার দেখ তোর কি হাল করি। এই মার তোকে, যতক্ষণ না আমাকে সরি বলবি ততক্ষণ ওকে মারবি। তারপর ছেলেগুলো মামুনকে মারতে শুরু করলো। যে যেভাবে পাচ্ছে মামুনকে পেটাচ্ছে, আর মামুন চুপচাপ মার খেয়ে যাচ্ছে। এক পর্যায়ে মামুনের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। মামুন প্রায় আধমরা অবস্থা। তখন কেউ একজন এসে ওই ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর মামুনকে মাটি থেকে টেনে তুললো, একটা বেঞ্চে বসালো। মামুন কিছু দেখতেই পাচ্ছিল না, কারণ মামুনের মাথা ফেটে রক্ত ঝরছিল। আবছা চোখে দেখতে পেল আইরিন। আরে এ তো ঈশার বন্ধু, ও আমাকে কেন বাঁচাতে এলো? মনে মনে কথাটা বলল। তখন আইরিন ঈশাকে বলল, তুই কি মানুষ কেউ কারোর সাথে এমন করতে পারে? দেখ সেটাকে কেমন অমানুষের মতো পিটিয়েছে। এরা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস? ও তো ভুল কিছু করেনি, ও তো ঠিকই বলেছে, আমরা তো সেম ক্লাসে পড়ি। তো ওকে আমরা র্যাগিং কেন করব? মানছি ও তোর ইগো হার্ট করেছে, তার জন্য তুই ছেলেটাকে থানায় অবধি নিয়ে গেছিস। আচ্ছা
তুই বল, ওর জায়গায় যদি তুই হতি আর কেউ তোকে বিনা কারণে মিথ্যে অপবাদ দিয়ে পুলিশে দিত, তুই কি করতে? খুন করে ফেলতাম তাকে। তুই তাকে খুন করে ফেলতি, কিন্তু ও কি তোকে কিছু করেছে? করা তো দূরে থাক, ও তোকে কিছু বলেও নি, তুই এমনটা কেন করলি? মামুন আর বসে না থাকতে পেরে সেখান থেকে চলে আসতে নিল, কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে দাঁড়াতেই পারল না, পড়ে গেল মাটিতে। তখন আইরিন দৌড়ে এসে মামুনকে ধরলো আর বলল, একা হাঁটতে পারছে না তো, হাঁটতে যান। কেন, আমাকে ডাকলেই তো পারতেন। না, আমি একাই পারবো। বললেই হলো একা পারবো দাঁড়াতেই, তো পারছেন না, হাঁটবেন কি? চলুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন মামুন হৃদয়কে ইশারা করলো এখানে আসতে। হৃদয় ওখানেই ছিল, কিন্তু মামুন ওদের আগেই বারণ করেছিল কলেজে মামুনের সাথে যাই কিছু হোক না কেন ওরা যেন তার সামনে না আসে। দিন আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনি কে? আমি নিউ অ্যাডমিশন, সেম বেস। ও হুম। আপনাকে ধন্যবাদ, তবে আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। আরে আপনি একা পারবেন না, তার থেকে বরং আমি নিয়ে যাই। আর উনি তো আপনার সাথে যেতে চাইছে না। কেন যেতে চাইবে না? সমস্যা কোথায়? BCZ, I am not comfortable with girls, so please leave me alone. হৃদয় বুঝতে পেরে সাথে সাথেই মামুনের কানে কানে বলল, আব্দুল্লাহ কি করছিস তুই? শান্ত হ। রাগে আমার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আমি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আর আইরিনকে বললাম, সরি, আসলে আমি মেয়েদের থেকে সবসময় দূরে থাকতে পছন্দ করি। আইরিন কিছু বলবে তার আগেই হৃদয় বলল, দেখুন, এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমার মনে হয় ওনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই উচিত। এরপর হৃদয় আর মামুন সেখান থেকে চলে এলো। কলেজ থেকে বেরিয়ে কিছু দূর রিক্সা করে আসার পর রিক্সা থেকে নেমে মামুন গাড়িতে উঠে বসলো। তারপর হৃদয়কে বলল লেকের কাছে নিয়ে যেতে। কিন্তু তোর এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। যা বলছি তাই কর, আর শফিককে ফোন করে বল এসআইকে লেকের পাশে পোড়াবাড়িতে পাঠাতে। কিছুক্ষণ পর তারা সবাই সেখানে পৌঁছালো। তারপর এসআই রানায় থানায় বসে সেদিনের ঘটনাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিল। কে এই খেত ছেলেটা যার জামিনের জন্য কাউসার সাহেবের মতো বড় ব্যক্তি থানায় এলো? রানা এসব ভাবছিল, হঠাৎ ফোনের আওয়াজে তার ভাবনার সেট ঘটলো। ফোন হাতে নিয়ে দেখে শফিক সাহেবের ফোন। ফোনটা রিসিভ করলো। হ্যালো স্যার। হ্যালো স্যার, অসময় কি মনে করে? এনি প্রবলেম? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট মিশন। তোমাকে বিশ্বাস করা যায়, অন্য কাউকে দিয়ে ভরসা পাচ্ছি না। ওকে স্যার, কি করতে হবে বলেন। তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, এই অ্যাড্রেসে চলে যাও। সেখানে আমার লোকেরা ডেভিলকে ধরে আটকে রেখেছে। ইউ গো অ্যান্ড ফিনিশ দ্যাট ব্লডি রাস্কেল। কিন্তু স্যার, একটা কথা জানার ছিল, যদি অনুমতি দেন তো একটা কথা জিজ্ঞেস করতে পারি? শিওর। ডেভিলকে তো 4 বছর আগে বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ মেরে ফেলেছিল, তাহলে নতুন করে এই ডেভিলের আগমন কিভাবে? ডেভিলের মানে জানো? স্যার, ডেভিলের অর্থ কি জানো? জি স্যার, ডেভিল অর্থ শয়তান। তাহলে তো জানো, শয়তানকে মারতে হলে তার থেকেও বড় শয়তান হতে হয়, যেটা মারুফ এখনো হতে পারেনি। ডেভিল একজন মাইন্ড গেমার, সে তার শিকারকে নিয়ে খেলতে ভালোবাসে। ডেভিলের ডিকশনারিতে সেকেন্ড চান্স বলতে কোনো কথা নেই। তাকে মারতে হলে প্রথম চান্সেই মারতে হবে, যেটা মারুফ করতে পারেনি। আর এখন ডেভিল আগের থেকেও বেশি হিংস্র হয়ে ফিরেছে। তাকে আটকানো এখন অনেক মুশকিল। স্যার, মুশকিল কিন্তু অসম্ভব নয়। ওকে আমি আটকাবো। মারুফ যে ভুল করেছে আমি সেটা করব না। আমি ওকে সেকেন্ড চান্স দেব না। তারপর রানা ফোন রেখে দিল এবং শফিক সাহেবের দেওয়া ঠিকানায় পৌঁছালো। তারপর ধীরে ধীরে ভাঙ্গা বাড়িতে ঢুকলো এবং ঢুকেই যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল একটা চেয়ারে রক্তাক্ত অবস্থায় একজন লোকের হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। সে কৌতূহলের সাথে তার মুখ দেখার জন্য সামনে এগিয়ে যায় এবং তার মুখ দেখেই ছিটকে এক হাত দূরে চলে যায়, কারণ চেয়ারে বসে লোকটা আব্দুল্লাহ ছিল। রানা দেখেই বুঝতে পারলো খুব নৃশংসভাবে কেউ পেটিয়েছে, যার কারণে পুরো শরীরে রক্ত লাল হয়ে গেছে। সে যেন পুরো বাকরুদ্ধ হয়ে গেছে এই অবস্থা দেখে। স্যার, আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। মামুনের কথায় তার হুঁশ ফিরল। তোমার এই অবস্থা কে করেছে? কারা তোমাকে মারতে চায়?
ডেভিল। ডেভিল? কিন্তু ডেভিল তোমাকে কেন মারতে চায়? ডেভিল আপনাকে মারতে চায়, আর আমি সেটা জেনে গেছি। আমি আপনাকে সব জানানোর জন্য থানায় যাচ্ছিলাম, আর তখনই কিছু লোক আমাকে এখানে তুলে নিয়ে আসে আর আমাকে অনেক মারধর করে, এখানে বেঁধে রেখে চলে যায়। আর তাদের মধ্যে একজন মেয়র শফিক সাহেবকে ফোন করে বলে এখানে ডেভিলকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু ওরা এমন কেন করবে? ওরা জানতো শফিক সাহেব ডেভিলকে শেষ করার জন্য লোক পাঠাবে, আর তারা আমাকে ডেভিল ভেবে মেরে ফেলবে, আর সবাই ভাববে ডেভিল মারা গেছে। আর অন্যদিকে ডেভিল তার কাজ শেষ করে অনেক দূরে পালিয়ে যাবে। কিন্তু ডেভিল আমাকে কেন মারতে চাইবে? কারণ ও জেনে গেছে যে ডেভিলকে শফিক ও মারুফ মারতে চেয়েছিল, কিন্তু এসবের মাস্টারমাইন্ড ছিলেন আপনি। আপনি হতে চেয়েছিলেন ডেভিল। তুই এসব কিভাবে জানিস? কে তুই? স্যার, আমি একজন সাধারণ মানুষ, এসব মারামারি থেকে সর্বদা দূরে থাকি। এসব আমি ডেভিলকে বলতে শুনেছি, তাই আপনাকে বললাম আমাকে বাঁচান স্যার, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ স্যার, আমাকে বাঁচান। ওকে কুল ডাউন, তোমার কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। তুমি ওদের কাউকে চিনতে পেরেছো? আগে কখনো দেখাছো ওদের? না স্যার, ওরা সবাই ভূতের মাস্ক পরেছিল, আমি কারোর মুখ দেখতে পাইনি। ওকে ঠিক আছে, তুমি ভয় পেও না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার, তুমি নিশ্চিন্ত থাকো, কেউ তোমাকে কিছু করতে পারবে না। এখন চলো আমার সাথে। কোথায়? ভয় পেও না, তোমাকে থানায় নিব না, আপাতত তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, অনেক আঘাত পেয়েছো। তারপর মামুনকে হসপিটালে নিয়ে গেল, আর মামুনের সিকিউরিটির জন্য 2 জন কনস্টেবলকে পাহারা রেখে গেল। ঠিক যেমন প্ল্যান করেছি তেমনটাই হচ্ছে। দ্য গেম ইজ স্টার্ট নাও। মনে মনে বললাম, আর একটা শয়তানি হাসি দিয়ে না। মিশন ডার্ক ওয়ার স্টার্ট। হৃদয়কে টেক্সট করে দিলাম, সাথে সাথে রিপ্লাই এলো, হোয়াট নেক্সট? তুই চাইলে রানাকে ওখানেই মেরে দিতে পারতি। হ্যাঁ, সেটা পারতাম, কিন্তু ওকে এখনই মেরে দিলে খেলার মজাটাই আসতো না। এখন আমি ওদের সাথে মাইন্ড গেম খেলবো। এইদিকে আশার বলা কথাগুলো ঈশার মনে অনেক আঘাত হানে। সে ভাবে আশা তো ঠিকই বলেছে, এমনটা না করলেও পারত, হয়তো সত্যি আমার কোনো ক্ষতি করেনি, শুধুমাত্র নিজের রাগের জন্য ছেলেটাকে এভাবে মার খাওয়ানো উচিত হয়নি। যাক, কালকে ওকে গিয়ে সরি বলে দেব। এমন সময় কাউচারের ফোনে কল আসে। কাউচার ওয়াশরুমে থাকায় ফোনটা ঈশায় রিসিভ করে এবং সে জানতে পারে আমি হসপিটালে আছি এবং আমার কন্ডিশন অনেক খারাপ। সে আর দেরি না করে আশাকে ফোন করে এবং সব খুলে বলে। মামুন শুয়ে রেস্ট নিচ্ছিল, অবশ্য রেস্ট নিচ্ছিল বলে ফুল হবে। মামুন নেক্সট স্টেপ কী হবে তাই ভাবছিল। এমন সময় মেয়েলি কণ্ঠে একজন বলল, আসতে পারি? মামুন চোখ খুলে তাকাতেই পুরো অবাক। মামুন এখানে এদের অ্যাকসেপ্টই করেনি। মামুন রীতিমতো শকড হয়ে গেল। মামুন পুরোই থ হয়ে গেছে। মামুনকে কোনো কথা বলতে না দেখে এবার আশায় জিজ্ঞাসা করলো, কি হলো ভাইয়া, আমরা কি ভিতরে আসবো? জি আসুন। এখন কেমন আছো ভাইয়া? এত রেসপেক্ট না দিলেও চলবে, আমাকে নাম ধরে ডাকতে পারেন। আর হ্যাঁ, এখন সুস্থ আছি। আপনার ফ্রেন্ড চাইলে আবার মার খাওয়াতেই পারবে এখন। আই এম সরি, আমি আসলে পাওয়ারের নেশায় ছিলাম। আমাকে যখন তুমি সবার সামনে মাপ চাইবে না বললে, তখন আমার অনেক খারাপ লেগেছিল, তাই এমন ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না, প্রমিস। প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে প্রথমে ভুল ভেবেছিলাম, আমাকেও মাফ করে দাও প্লিজ। আরে আপনারা মাপ চাইছেন কেন? ভুল তো আমার হয়েছে। আমি একটা খ্যাত হয়ে এই সভ্য সমাজের একজন হতে চেয়েছি, এটা আমার অপরাধ। আমি এই মডার্ন ঢাকার ছেলে মেয়েদের মতো মডার্ন নই, এটা আমার অপরাধ। আমি আপনাদের মতো হতে পারি না, চলতে পারি না, এটা আমার অপরাধ। আর এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করবেন। শালা, মাপ তো চাইলে আগে চাইলে কি হতো? আসলেই তুই একটা খ্যাত, তোর মাথায় ঘিলু নাই। হ্যাঁ হ্যাঁ,
এখন অপরাধ যখন করেছিস শাস্তিও পেতে হবে। আর আমার পক্ষ থেকে তোর শাস্তি হলো লাইফ টাইম আমার ভাই হয়ে থাকবি, আর কখনো নিজেকে একা ভাববি না। যা কিছু হয়ে যাক জানবি তোর বোন তোর পাশে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এই হারামজাদা, তোরে আমি কিছু জিজ্ঞেস করছি, কথা কানে যায় না? হ্যাঁ হ্যাঁ, মাইয়া মানুষ অনেক ডেঞ্জারাস জিনিস। যতক্ষণ এদের মন মতো চলবা এরা ঠান্ডা, উল্টাপাল্টা করলে মাথায় পড়ব ডান্ডা। ইতিহাস সাক্ষী, যত বড় গুণটাই হোক মেয়েদের সামনে ভিজা বিড়াল। কি রে ঈশা, তুই শান্তি দিবি না? সেটা তো দিবই, আমার শাস্তি একটু অন্য রকম। সেটা কীরকম? পরে বুঝতে পারবি, এখন থাক, ওকে একটু রেস্ট নিতে দে। তারপর ওরা বিভিন্ন রকমের উপদেশ দিয়ে চলে গেল। একজন রোগীকে একজন সুস্থ মানুষ যে উপদেশ দেয় সেই রকম আর কি। আসলেই মেয়েদের মন বোঝা বড়ই কঠিন, বললে ভুল হবে, একেবারেই অসম্ভব। আজ সকালেও যে আমাকে মারার জন্য ব্যাকুল ছিল, সে এখন আমার কাছে মাপ চাইছে। বড়ই আজব মেয়ে মানুষ। রে, এত কি ভাবছিস? না কিছু না, কি বলবি বল। সেই কখন থেকে ডাকছি, তুই এমন মনমরা হয়ে আছিস কেন? একটু আগেও তো বেশ হাসি খুশি দেখলাম, হঠাৎ কি হলো? তো তোর কাছে লুকানোর কিছুই নেই, আর থাকলেও আমি লুকোতে চাই না, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই একমাত্র যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং করি। আজ তানজিলার কথা খুব মনে পড়ছে রে, আর ঈশার মাঝে আমি আজ তানজিলার সেই ভাবটা দেখেছি। একই রাগ, একই রকমভাবে ওর কথা বলা। একটা সময় এর জন্য আমার মনে হচ্ছিল যেন তানজিলা আমার পাশে বসে আছে। তাহলে দোস্ত, তুমি আবার কেস খাইছো? মানে খুব সোজা, তুই ঈশাকে ভালোবেসে ফেলেছিস। না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু তানজিলাকে ভালোবেসেছি আর এখনও বাসি, তাই আমার লাইফে অন্য কারোর স্থান নেই। তুই না একটু আগেই বললি তুই ঈশার মাঝে তানজিলাকে দেখতে পেরেছিস? তাতে কি? আমরা তোমাদের প্রিয়জনদের প্রতিচ্ছবি অন্যের মাঝে তখন দেখতে পাই যখন আমরা ওই মানুষটাকে ভালোবেসে ফেলি। না, এটা তোর ভুল ধারণা। সে তুই মানিস আর না মানিস, এটাই সত্যি। ইউ আর ইন ডিপ লাভ উইথ ইশারা। যাক, বাদ দে এখন এইসব কথা। তোকে যেটা বলতে এসেছিলাম, ডাক্তার বললো তুই এখন একটু সুস্থ, তোকে বাড়ি নিয়ে যেতে পারি এখন। তাই কর। পরদিন শরীরটা আগে থেকে একটু সুস্থ, তাই ভাবলো কলেজে যাওয়া যাক। ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেল। সবাই মামুনকে দেখে অবাক হয়ে তাকিয়ে আসে। অবশ্য অবাক হওয়াটাই স্বাভাবিক, কালকে তো মার খাওয়ার পর আজকে কলেজে আসার কথাই না, তাই সবাই অবাক। মামুন সেদিকে নজর না দিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলো। মামুনকে দেখে ঈশাও আসলো। হাই। আসসালামু আলাইকুম। দেখতেই তো পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছো? দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞেস করার কি আছে? এখনো রেগে আছো? আচ্ছা যাক, ব্যাপার না, তোমার রাগ করা যাইজ আছে। আমরা কি বন্ধু হতে পারি? না, আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। তোমার এত অ্যাটিটিউড কেন? হ্যাঁ, কারণ আমি খ্যাত, আর আপনি স্মার্ট। খ্যাত আর স্মার্টের বন্ধুত্ব কখনোই হয় না। ঈশা কিছু বলতে যাবে তার আগেই মামুন সেখান থেকে চলে আসলো। ক্লাসে ঢুকবো এমন সময় মামুনের ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখে শফিক সাহেবের ফোন। রিসিভ করলো, আর ফোন রিসিভ করার পর শফিক সাহেব যা বললো তা শোনার পর মামুনের আর ক্লাস করা হলো না। তোমাকে মারার জন্য মারুফ একজন কন্ট্রাক্ট কিলারকে সুপারি দিয়েছে। তার লোকেরা এতক্ষণে হয়তো তোমার কলেজে পৌঁছে গেছে। এখন তুমি কিভাবে নিজের পরিচয় গোপন করবে আর কিভাবে নিজেকে বাঁচাবে, এটা তোমার কাজ। আমার কাজ আমি করে দিয়েছি। এদের আমি দেখে নিচ্ছি, তুই কন্ট্যাক্ট কিলারের খোঁজ লাগা। ওকে। আমি ফোন রেখে ক্যাম্পাসে গেলাম। তারপর হৃদয়কে সব বললাম এবং কি করতে হবে সেটাও বললাম। গাইস, লেটস স্টার্ট দ্য গেম। ওকে,
তারপর মিরাজ কলেজের মাঠে এসে বলল, হ্যালো এভরিওয়ান, পড়ালেখা তো সবসময় করি, মাঝে মাঝে একটু এন্টারটেইনমেন্টেরও দরকার, তাই এখন আমরা একটা গেম খেলবো। কি গেম? প্রথমে কলেজের সবাই বাইরে যাবে, শুধু আব্দুল্লাহ, আমি, হৃদয়, মুন্না, আশা এবং ঈশা থাকবো কলেজে। দুজন হৃদয় আর মুন্না থাকবে কলেজ গেটে। আর আমরা যখন গেম স্টার্ট করব তখন সবাই এক এক করে কলেজে প্রবেশ করবে, আর মুন্না আর হৃদয় সবাইকে একটা করে মার্কস দেবে। সবাই সেটা পরে প্লেগ্রাউন্ডে আসবে। আমি আর আব্দুল্লাহ পুরো কলেজের যে কোনো জায়গায় লুকাতে পারি। ঈশা, আশা, মুন্না, হৃদয়, তোদের কাজ শুরু এইখানে। সবাই যখন প্লেগ্রাউন্ডে পৌঁছে যাবে তোদের তখন আমাদের খুঁজে বের করতে হবে 10 মিনিটের মধ্যে। যে বের করতে পারবে সে হবে বিজয়ী, আর বিজয়ীজন আব্দুল্লাহের কাছে যা চাইবে তাই পাবে। আর ফ্রেন্ডস, তোমাদের কাজ হচ্ছে ওদের আটকানো, ওরা যাতে টাইমের মধ্যে আমাদের খুঁজতে না পারে। ইটস দ্যাট ক্লিয়ার ফ্রেন্ডস? ইয়েস। আর ইউ রেডি ফর দিস গেম? ইয়েস। আই ক্যান নট হিয়ার ইউ, স্পিক লাউডলি। ইয়েস। ওকে ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য গেম। ভাই, সব প্ল্যান অনুযায়ী চলতেছে। হৃদয়, এখন তোর পালা। ইয়েস। আমি আর মিরাজ কলেজের পিছনের জঙ্গলে চলে গেলাম। তারপর প্ল্যান অনুযায়ী মামুনকে যারা মারতে এসেছিল সবাই জঙ্গলে এলো, আর মামুন আর মিরাজ তাদেরকে মেরে ফেললো। আর শফিক সাহেবকে ফোন করে বলল লোক পাঠিয়ে লাশগুলোর ব্যবস্থা করতে। মামুন আর মিরাজ লাইব্রেরিতে গিয়ে বসলো। তারপর গেম অনুযায়ী সবাই মামুনদের খুঁজতে লাগলো। কেউ খুঁজে পায়নি মামুনদের, শুধু ঈশা খুঁজে পেয়েছে। হ্যাঁ গাইস, এখানে বসে কি করছো? তুমি এখানে এত তাড়াতাড়ি কিভাবে? ও কামান, তোমার এই ফ্রেন্ডকে খুঁজতে জাস্ট একটু ব্রেন থাকলেই চলে। তাও কিভাবে বুঝলো আমরা লাইব্রেরিতে আছি? সিম্পল, তোমার ওই খ্যাতমার্কা ফ্রেন্ডের তো একটাই গপ, আর সেটা তো বই। তাই আমি জানি সে গেমের মধ্যে ও তার গফরে ছাড়বে না। তাই 7-5 না ভেবে সোজা লাইব্রেরিতে চলে এলাম, আর জিতেও গেলাম। প্রাইস দাও এখন। আরে চিল, আর গেম তো শেষ হোক তো দাও, যদি অন্য কাউকে খুঁজে পায়। সেটা আর হচ্ছে না, আমি কাউকে জিততে দিব না। কিভাবে? এভাবে। ওটা কি হচ্ছে? গেট কেন বন্ধ করে দিলে? সময় হলে খুলে দিব, ততক্ষণ এনজয় করো। তারপর গেমের সময় শেষ হয়ে গেল, ঈশা এসে গেট খুলে দিল। সো গাইস, হ্যাভ ইউ এনজয়েড দ্য গেম? ইয়েস। ওকে, এখন আমি এই গেমের বিজয়ী নামের ঘোষণা করা হবে, অ্যান্ড দ্য উইনার ইজ ইশারা জাহান অবন্তী। ঈশা, এখন তুমি যে কোনো একটা জিনিস চাইতে পারো আব্দুল্লাহর কাছে। যা চাইবো তাই দেবে? যা চাওয়ার ভূমিকা না করে চেয়ে নিন। কুল বস, রাগো কেন? ওকে, তাহলে তুমি আমাকে 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 তারপর কিছু বলবেন নাকি? আমাকে আমাকে মারবেন? আমাকে ফ্রেন্ড বানাবে তোমার? কিন্তু কোনো কিন্তু নয়, আমি গেম জিতে গেছি, আর কথা অনুযায়ী আমি যা চাইবো তাই পাবো। ওকে। তারপর সবাই ক্লাস করে চলে এলো বাসায়। বিকেলে ছাদে গিয়ে একটা সিগারেট জ্বালালো, তখন শফিক সাহেবের ফোন এলো। হ্যালো। ম্যাটার বল। কিলারের অ্যাড্রেস পাওয়া গেছে। টেক্সট কর আমাকে। ওকে। রাতে শফিকের দেওয়া অ্যাড্রেসে চলে গেল মামুন, আর সেখানে গিয়ে কিলারকে দেখার পর মামুনের মাথায় আকাশ ভেঙে পড়ল। শফিকের দেওয়া অ্যাড্রেসে পৌঁছলো, সেখানে গিয়ে দেখলো কিলার অন্য কেউ না, তারই এক সময়ের বেস্ট ফ্রেন্ড নাফিসা আক্তার শিমু। সে কোনো এক সময় তার সব কিছুই ছিল। ওয়েলকাম মিস্টার ডেভিল। তুই? সারপ্রাইজ সারপ্রাইজ, কি যাকে দেখলে সবার কথা বন্ধ হয়ে যায়, আজ সেই বাকরুদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? বলেছিলাম না তোমাকে শান্তিতে থাকতে দিব না। দেখো, তোমার শান্তি হারাম করার জন্য ফিরে এসেছি আমি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটাকে সত্যি করতে এসে বড় ভুল করেছিস। আজ তুই আর তোর কাহিনী দুটোই শেষ। আরে রেগে যাচ্ছ কেন? জানো না, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি জানি তুমি মাইন্ড গেমার, তোমার সাথে লড়তে হলে তোমার থেকেও বড় খেলোয়াড় হতে হবে। আর বিশ্বাস করো, আমি এত কাঁচা খেলোয়াড় নই যে ব্যাক আপ ছাড়া তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুমি এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে। কি বলতে চাস?
আরে আরে, এত উতলা কেন হচ্ছ? একটু সবুর করো, সবুরে মেয়া ফলে, জানো না? তানজিলাকে মনে আছে তোমার? তানজিলাকে তুই কিভাবে চিনিস? এক্ষুনি এত অবাক হইলে কেমনে চলে? এখনো অনেক কিছু বলার আছে। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। আগে তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দেই। ভাইয়া বেরিয়ে এসো। অন্য রুম থেকে নাফিসা আর ভাই বেরিয়ে এলো, আর ওর ভাইকে দেখে আমি শকড হয়ে গেলাম, কারণ ওর ভাই হলো মারুফ। মারুফ? Yes, my dear friends, it's me. শুনলাম তোমার নাকি নতুন গফ বানিয়েছো, কি যেন নাম? ও হ্যাঁ, ঈশা, পুরো নাম ইশারা জাহান অবন্তী। সে কোথায় এখন? ঈশা আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। কিন্তু আমি যতদূর জানি ডেভিল কোনো মেয়েদের সাথে তো বন্ধুত্ব করে না। আচ্ছা বাদ দাও, তোমাকে কিছু দেখাই, ওয়েট। তারপর নাফিসা ওর ফোন বের করে তাকে দুটো ছবি দেখালো। মামুন জেরু নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। একটিতে ঈশা ও অপরটিকে তানজিলা দুজন চেয়ারে বাঁধা অবস্থায় আছে, আর ওদের চোখও বাঁধা। কি ভাবছো? তুমি কোনো ভুল দেখোনি, তুমি ঠিক দেখেছ। ওটা তানজিলা ছিল, আর সে আমার কাছে বন্দি। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে তানজিলাকে তো আমার ভাইয়া মেরে ফেলেছিল, তাহলে তানজিলা বেঁচে আছে কিভাবে? ওকে আমি বাঁচিয়েছি, কারণ আমি দেখে ফেলেছিলাম যে কাউসার তোমাকে ওখান থেকে নিয়ে গেছিল, আর যদি তুমি বেঁচে যাও তো প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে, তখন তোমাকে দুর্বল করার জন্য আমার কাজে আসবে। তাই আমি তানজিলাকে বাঁচিয়ে রেখেছি। তুমি গেম খেলতে অনেক পছন্দ করো, তাই না? চলো আজ আমি তোমার সাথে একটা গেম খেলি। ওদের দুজনকে আমি দুই জায়গায় লুকিয়ে রেখেছি। ঈশা আছে তোমার কলেজের লাইব্রেরিতে, আর তানজিলা কোথায় আছে সেটা তোমাকে বলে দিতে হবে না। নিশ্চয়ই এখান থেকে তোমার কলেজে যেতে সময় লাগবে 20 মিনিট, আর তানজিলার কাছে পৌঁছাতে লাগবে 10 মিনিট। এখন যদি তানজিলাকে বাঁচাতে যাও তাহলে ঈশাকে মরতে হবে, আর ঈশাকে বাঁচাতে চাইলে তানজিলাকে এখন তুমি কাকে বাঁচাবে সেটা তোমাকে ঠিক করতে হবে। টাইম ইজ রানিং, টেবিল টিক 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 টিক। তারপর মামুন সামনে থাকা একটা চেয়ার টেনে বসে পড়লো। এটা দেখে নাফিসাও মারুফ দুজনেই অবাক হয়ে গেল। ও নো, এখন এটা বলো না যে তুমি হেরে গেছো। ডেভিল এত তাড়াতাড়ি হেরে যাবে ভাবতেও পারিনি। কি পাগল হয়ে গেলে নাকি? না, ও এমনভাবে তখনই হাসে যখন ওর মাথায় শয়তানি কিছু চলে। ও এভাবে হাসছে, যেটা আমাদের জন্য মোটেও ভালো নয়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ আর রাইট। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, ডাবল সারপ্রাইজ। কথা অনেক সুন্দর বলিস, বাট অনেক বেশি কথা বলিস। ডেভিলকে মারার প্ল্যান করেছিস, ভালো। ডেভিল শান্ত থাকা অবস্থায় মেরে দেওয়া উচিত ছিল, কিন্তু তোদের তো অনেক বড় বড় লেকচার দেওয়ার শখ আছে, আর এই ভুলের সুযোগ তো ডেভিল অবশ্যই নেবে। এটা তো তোর অজানা নয় মারুফ। তাহলে এরকম ভুল কিভাবে করলি? যখন আমার হাতে 3 মিনিট সময় থাকে আমি ভাবি 2 মিনিট সময় থাকলে মারি, আর 1 মিনিট সময় থাকলে পেক আপ। এই বলে মামুনের কোমরে গুজে থাকা পিস্তল বের করে নাফিসাকে শ্যুট করে দিল, আর নাফিসার সাথে সাথেই মাটিতে পড়ে গেল। মারুফ মামুনকে শ্যুট করতে যাবে তার আগেই মামুন ওর হাতে শ্যুট করে দিল। প্লিজ দোস্ত, আমাকে মাফ করে দে। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমাকে মাফ করে দে দোস্ত। রানাকে ফোন কর। রানাকে ফোন করবো কেন? কারণ আমি বলছি, ওকে বল তানজিলাকে ছেড়ে দিতে। তানজিলা কোনো রকম ক্ষতি ছাড়া আমার লোকেদের কাছে পৌঁছালে তুইও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি। তারপর মারুফ রানাকে ফোন করলো আর তানজিলাকে ছেড়ে দিতে বলল। তানজিলা ওখান থেকে ছাড়া পেয়ে মামুনের বড়া জায়গায় পৌঁছে মামুনকে ফোন দিল। তুই যা বলেছিস আমি তাই করে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দে, মাফ করে দে আমায় প্লিজ। ডেভিলের ডিকশনারিতে বিশ্বাসঘাতকের জন্য কোনো মাপ নেই। এই বলে ওকে শ্যুট করে দিলাম।
তারপর চলে গেল কলেজে মামুনের পুরনো রূপে, মানে ডেভিলের রূপে। কালো প্যান্ট, কালো হুডি আর মুখে ভুতুরে মাস্ক। তারপর গিয়ে ঢুকলো লাইব্রেরিতে। আর লাইব্রেরিতে ঢোকার পর মামুন গিয়ে লাইব্রেরিতে ঢুকলো, যেখানে রিয়াজ, ইয়াসিন আরও কিছু লোক ছিল। সেখানে ঢুকতে রিয়াজ বলল, আরে শালা কে তুই, এখানে কি চাই? লাশ নিতে আসে অ্যাম্বুলেন্স, আগুন লাগলে আসে দমকল, আর কপাল পড়লে আসি আমি। ডেভিল? ডেভিল? ইয়েস, থিঙ্কিং অফ দ্য ডেভিল, অ্যান্ড ডেভিল ইজ হিয়ার। একা এসেছিস? আমরা তো ভেবেছিলাম গ্যাং নিয়ে আসবি। গ্যাং নিয়ে আসে গ্যাংস্টার, আর আমি একা আসি মনস্টার। এখানে এসে তো গেছি, কিন্তু বেঁচে ফিরতে পারবি না। শিকার করতে বের হলো শিকারি। এখানে কেন এলো শিকারি? শিকার করতে এসে শিকারি নিজেই শিকার হয়ে গেল। শিকারি শিকারি শিকারি। ওরা কিছু বলতে যাবে তার আগে ওদের পিছনে দাঁড়িয়ে থাকা ওদের লোকগুলো সব এক এক করে মাটিতে লুটিয়ে পড়ল, যা দেখে ওরা অবাক হলো এবং ভয়ও পেল। বাংলা সিনেমা খুব বেশি দেখিস, হিরোইনকে কিডন্যাপ করলে হিরো আসে একা বাঁচাতে। এটা হলো হিরোইজম, অ্যান্ড আই হ্যাড হিরোইজম। শি ইজ নট মাই হিরোইন অ্যান্ড অ্যাম নট এ হিরো। আই অ্যাম এ ভিলেন অ্যান্ড আই লাভ এ ভিলেন সিন। এটা বলেই আমার পিস্তল বের করে ইয়াসিনকে শ্যুট করে দিলাম। ইয়াসিন সাথে সাথে মাটিতে পড়ে গেল, আর তা দেখে রিয়াজ দৌড়ে পালানোর চেষ্টা করলো। আমি ওকে ধরে ফেলি। আমাদের দুজনের মধ্যে অনেক হাতাহাতি চলে, কিন্তু রিয়াজ পালিয়ে যেতে সফল হয়। রিয়াজের সাথে হাতাহাতি করার পর মামুনের প্যান্টের পকেট থেকে তার আইডি পড়ে যায়। সেটা সে লক্ষ্যই করেনি, কিন্তু ঈশা সেটা লক্ষ্য করে এবং পরবর্তীতে সেটি তুলে নেয়। এবং সেটা তুলে যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ আইডিটিতে তার ছবি ও অ্যাড্রেসই ছিল। ঈশা করে রিয়েক্ট করে না, বরং তখনকার মতো ব্যাপারটা চেপে যায়। আমি ঈশাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিই। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কে আপনি? ডেভিল, দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড। আপনি বললেন আপনি কোনো হিরো নন, আর আমিও হিরোইন নই। আপনি একজন ভিলিয়ান। তাহলে আপনি আমাকে কেন বাঁচালেন? কারণ আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আর আমাকে ধরার জন্য ওরা আপনাকে আটক করেছিল, তাই। কিন্তু কেন? আপনাকে ধরার জন্য ওরা আমাকে কেন আটক করেছিল, যেখানে আপনাকে আমি চিনিও না? আপনার মুখের মাস্কটা কি একটু সরাবেন? আমি আপনাকে দেখতে চাই। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার পরিচিত কেউ। ভুলেও এই ইচ্ছা প্রকাশ করো না, কারণ আজ অবধি আমাকে যারা দেখেছে তারা কেউ বেঁচে নেই। আমাকে যারা দেখেছে তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। তাই বলছি, এখন চুপচাপ বাড়িতে চলে যাও। আমার ব্যাপারে বেশি মাথা না ঘামানোটাই তোমার জন্য ভালো। তারপর সেখান থেকে চলে গেল। অন্যদিকে ঈশা ভাবছে, আমার লাইফে এখন অবধি কোনো গোল ছিল না, কিন্তু এখন আমি জেনেই ছাড়ব তুমি আসলে কে, মিস্টার ডেভিল। মামুন হোস্টেলে চলে এলো, আর মামুনকে ফলো করে ঈশাও এসেছে। মামুন রুমে এসে চেঞ্জ করে নিল, আর তখনই কে যেন দরজায় নক করলো। মামুন দরজা খুলে দিল, দেখলো তানজিলা দাঁড়িয়ে আছে। তানজিলাকে দেখে অবাক হয়ে যায়। তুমি বেঁচে আছো? হ্যাঁ, এসো, ভিতরে এসো। আমি তো ভেবেছিলাম তোমাকে বোধহয় আমি চিরদিনের জন্যই হারিয়ে ফেলেছি। জানো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আজ। কেন? কারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, আমাকে সেখানে বন্দি করে রেখে দেয়। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক তখনই কারো ফোন এলো, আর ওরা আমাকে ছেড়ে দিল। আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে বাইরেই চলে আসি। আর বাইরে আসার পর আমাকে এক লোক এই অ্যাড্রেসে আসতে বলে, আর বলে আমার জন্যই নাকি সারপ্রাইজ আছে। আমি ভাবতেও পারিনি আমার জন্য এখানে এত বড় সারপ্রাইজ আছে। আরে শান্ত হও, আমি আছি তো, তোমার কিছু হবে না। আমি তোমার কিছু হতে দেব না। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ওকে। তারপর তানজিলা ফ্রেশ হতে চলে গেল, আর আমি খাবার আনার জন্য দরজা খুলতে অবাক হয়ে গেলাম, কারণ আমি দরজা খুলে বের হব এমন সময় ঈশা চলে এলো, আর তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। হাই।
আপনি এখানে? হ্যাঁ আমি। কেন আসতে পারি না বুঝি? না। আপনি আমার অ্যাড্রেস কোথায় পেলেন? ফ্রেন্ডের অ্যাড্রেস না জানলে সে আবার কেমন ফ্রেন্ড? মানে বুঝলাম না। তুমি একটা গাধা। তুমি যে কলেজে হোস্টেলে থাকো সেটা কে না জানে? বাট এখানে কেউ আসে না। সবাই তো আর তোমার ফ্রেন্ড না, তাই না? তো আপনি এখানে কেন এসেছেন? এটা বয়েজ হোস্টেল। এখানে আপনাকে কেউ আমার সাথে দেখলে খারাপ ভাববে। আপনি প্লিজ চলে যান। ঈশা কিছু বলতে যাবে তার আগে তানজিলা বের হয়ে এসে আমাকে বলল, কি এসেছে? কার সাথেই কথা বলছো? আমি এখানে এসেছি বলে তোমার সমস্যা হচ্ছে, আর ভেতরে মেয়েলি কণ্ঠে কে কথা বলছে? সেটা জেনে আপনার লাভ নাই। আপনি যান এখান থেকে। এই মেয়েটা কে? আর এখানে কি চাই? আমারও একই প্রশ্ন। তুই কে আর এখানে কি চাই? আমি ওর গফ, আর এখানে আমি থাকতেই পারি, আমার অধিকার আছে। তুমি কে? খুব ভালো জোক ছিল, বাট এখন আমি হাসার মুডে নাই, পরে হেসে নিব। এই তুমি চলো আমার সাথে। কোথায়? ওই যেখানে নিয়ে যাব সেখানে যাবি, এত প্রশ্ন করস কেন? চল। ও তোর সাথে কেন যাবে? ও তোর সাথে কোথাও যাবে না, ও আমার সাথেই থাকবে। প্লিজ চুপ করো। কি শুরু করেছো তোমরা? বাচ্চাদের মতো ঝগড়া শুরু করেছো কেন? ঈশা, তুমি বাড়ি যাবেই নাকি আমি তোমার ভাইকে ফোন করব? তোমার যা খুশি করো, আমি তোমাকে না নিয়ে যাব না। তানজিলা কিছু বলার আগেই মামুন বলল, তানজু তুমি ভিতরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা করো। ও কে? তারপর মামুন আর ঈশা চলে এলো ওখান থেকে। ঈশা একটা রিক্সা নিল। ওঠ। রিক্সায় যাবে তুমি? যাব বললেই তো ডাকছি, এখন ওঠো তো। তোমার মাথা ঠিক আছে? শরীর খারাপ করে নাই তো? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। ওকে সরি, আর মজা করব না। ডেভিল আবার সরিও বলে? কিছু বললে? বলি নাই, বলবো। কি? আরে একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। তারপর ঈশা মামুনকে নিয়ে প্রথমে শপিং মলে গেল, আর মামুনের মাপের কিছু টি শার্ট আর কিছু জিন্স প্যান্ট নিল। মামুন জিজ্ঞাসা করলো এগুলো কার জন্য? বলল ওর এক কাজিনের জন্য। ঈশা দাঁড়াও। দাঁড়ানোর সময় নেই, অনেক কাজ বাকি আছে। তোমার কাজিনের জন্য শপিং করছো ভালো কথা, বাট আমার মাপে কেন? আর আমাকে নিয়ে আসার মানে কি? ইস, বড্ড বেশি কথা বলো। আমার কাজিনও তোমার মতোই, তাই তোমার মাপে নিচ্ছে, আর তাই তোমাকে নিয়ে আসা। তারপর মামুনকে আর কিছু বলতে না দিয়ে মামুনকে নিয়ে চলে এলো। তারপর মামুনকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। কি খাবে বলো? কিছু খাবো না, তুমি খাও। আমি বাসায় যাব। বাসায় তানজু একা আছে, আর ও তো এখনো খায়নি। আমি জানি তুমি ওর জন্য চিন্তা করছো, তাই আমি তোমার বাসায় খাবার পাঠিয়ে দিয়েছি। তারপর মামুনরা খাওয়া দাওয়া করলো। বাসায় ফেরার পথে কিছু লোক তাদেরকে রাস্তায় আটকে দাঁড়ালো। কি হচ্ছে? রাস্তা কেন আটকে রেখেছেন? কারা আপনারা? ওই লোকগুলোর মধ্যে একজন ছুরি বের করলো আর বলল, পেঁচাল কম করো, যা কিছু আছে সব বের কর। ইস, বললেই হলো। এখান থেকে চলে যা, ভালোই ভালোই, না হলে আমি পুলিশে কল করব। হা হা হা, পুলিশ আসার আগে তোদের গলাটা নামিয়ে দিব। আমার হাতে এটা কি দেখছিস? শোন, তোদের এই থ্রেট বাচ্চাদের গিয়ে দে, আমি ভয় পাই না। তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আমি ঝামেলা পছন্দ করি না। ওরা যা চাইছে ওদের দিয়ে দিলেই তো ওরা চলে যায়। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর ওরা কতজন? আমি একা কি করব? এরকম ভীতু ছেলেদের সাথে কেন যে এরকম সুন্দরী মেয়েরা রিলেশন করে বুঝি না। মামনি, ওকে ছেড়ে আমাদের সাথে চলো। তোমার কিছু দিতে হবে, উল্টো তুমি যা চাইবে তাই পাবে। আমাদের সাথে চলো, অনেক মজা দেব তোমায়। তুমি কি মানুষ? তোমার শরীরে কি রক্ত মাংস নেই? ওরা আমাকে কত বাজে কথা বলছে, তুমি কিচ্ছু বলতে পারো না? দেখো, প্রবলেমটা তোমার, তাই আমার মনে হয় তোমার সলভ করা উচিত। আর ঝামেলা তো তুমি শুরু করেছো,
ওদের কথা শুনে নিলে তোমাকে এত বাজে কথা শুনতে হতো না। ঠিক বলেছিস তুই। এসো মামনি, আমাদের সাথে চলো। এই বলে লোকটা ইশারায় হাত ধরে টানতে লাগলো। আরে ভাই, করছেন কি? ও তো আপনাদের সাথে যেতে চাইছে না, তাহলে টানাটানি করছেন কেন? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে বখাটে ছেলেরা টিজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু হাত ধরে টানাটানি করাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই তোর শরীরে অনেক চর্বি হয়েছে, তাই না? জীবনের মায়া নাই তোর? জীবনের মায়া তো সবারই থাকে, তাই বলে নিজের চোখের সামনে অন্যায় দেখে আমি চুপ থাকতে পারবো না। তাহলে তুই মরশালা, তোরে মায়েরা ওরে নিয়ে যাবো, তারপর আমগো রক্ষিতা বায়ান্যায়া রাখুম। মামুন আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, নিজের কোমরে থাকা পিস্তল বাইর করে অদয়ের দিকে তাক করে বলল, যদি নিজেদের ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে জানোয়ারের পরিণত করিস না, তাহলে একটাও এখান থেকে প্রাণ নিয়ে বেশি ফিরতে পারবি না। বয়েস, তোমাদের কাজ শেষ, এখন তোমরা আসতে পারো। ঈশার বলার সাথে সাথে সবাই চলে গেল আর মামুন বোকার মতো পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই। তোমার আসল রূপ সামনে আনার জন্য এত কিছু নাটক করা আমি তো তখনই জানতে পেরেছি, যখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে। মিস্টার ডেভিল, এটা তোমার ওখানে পড়ে গিয়েছিল। কি ভাবছো এতটুকুই প্রমাণ আমার জন্য যথেষ্ট ছিল? বাট তাও আমি কনফার্ম করে নিতে চেয়েছিলাম। এবার বলো, কে তুমি আর কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? যখন সব জেনে গেছো তখন আর তোমার কাছে লুকানোর কিছুই নেই। জানতে চাও কে আমি আর এখানে কেন এসেছি? তাহলে শোনো। তবে শোনো, কে আমি আর এখানে কেন এসেছি। আমাদের এই ছোট্ট জীবনটা অনেক বড় বড় কিছু স্মৃতি বহন করে, সেটা সুখের হোক বা দুঃখের। যেহেতু সবার জীবনে এমন কিছু থাকে, আমার জীবনেও আছে, আর যেটা কখনো ভোলা হয়ে ওঠেনি। আমি আব্দুল্লাহ, একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, যার কারণে অভাবের মার ছোট থেকেই খেতে হয়েছে। পড়ালেখায় খুব ভালো হলেও জেডিসি এক্সামের পর অভাবের কারণে আর পড়ালেখার খরচ বহন করতে পারিনি বাবা, তাই খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়। সব সময় বাবার ভালোবাসা থেকে অবহেলা বেশি পেয়েছি, তবু এটাকে নিজের ভাগ্য মেনে নিয়েছি, কারণ আম্মুর সাপোর্ট পেয়েছি সবখানে, তাই বাবার চেয়ে আম্মুকে একটু বেশি ভালোবাসি। আমার সকল সুখ ও দুঃখের সাথে ছিল আমার আম্মু ও আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়। ভালোই চলছিল আমার জীবন। সারাদিন কাজের পর হৃদয়ের সাথে একটু আড্ডা, আর বাড়িতে আসলে আম্মু নিজের হাতে খাইয়ে দিত। খুব সুন্দর চলছিল সময়টা। 2018। আমার জীবনেও ভালোবাসা আসে। মেয়েটার নাম মিষ্টি। বিধর্মী হলেও ওকে আমার খুব ভালো লাগতো, হয়তো ভালোবাসতাম, কিন্তু কখনো বলা হয়নি। ভয়ে হতো, একে তো লোকে কি বলবে সে ভয়, কেননা মেয়েটা হিন্দু ছিল। আবার অন্যদিকে মেয়েটা যদি আমাকে ভুল বোঝে, সিনেমার হিরোইনদের মতো যদি আমাকে চড় মারে, তাই আর বলতে পারিনি। সেই বছরটা হয়তো ভাগ্য কিছুটা আমার পক্ষে ছিল, তাই একদিন নিজের ক্রাশে থেকেই ডিরেক্ট প্রপোজাল পাই। ডেটটা সঠিক মনে নেই, তবে বারটা ছিল শুক্রবার রাতে। রাতের আকাশে যখন তারাগুলো চাঁদের চারিপাশে লুকোচুরি খেলায় ব্যস্ত, চাঁদটাও দেখি সেদিন যেন নিজের জ্যোৎস্না সবটুকু দিয়ে দিয়েছিল। পৃথিবীর বুকে চারিপাশ নিস্তব্ধতা দিয়ে ঘেরা, ছাদে শুধু আমি আর মিষ্টি। মিষ্টি হাঁটু গেড়ে বসে আমাকে বলে, জানি না তোমার মনে অন্য কেউ আছে কিনা, তবে আমার মনে শুধু তুমিই আছো, আর কেউ নেই। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়েছি, ভালোবেসেছি আমি তোমায়, কিন্তু লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তুমি মুসলিম, আমি হিন্দু। এই সমাজ আমাদের ভালোবাসা কি কোনোদিন মেনে নেবে না, তাই চেষ্টা করেছি আমার ভালোবাসা দমিয়ে রাখতে, কিন্তু যত দিন যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। আমি আর পারলাম না নিজের ভালোবাসাকে দমিয়ে রাখতে। এখন আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি কোনো লোক লজ্জার ভয় এখন পাই না, আমার শুধু তোমার ভালোবাসা চাই। দেবে কি তোমাকে ভালোবাসার অধিকারটুকু?
কথা দিচ্ছি, জীবনে যত বড় ঝড় আসুক আমি তোমাকে ছেড়ে যাব না। কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমাকে তোমার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকারটুকু কি দেবে? তোমাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের থেকে